আমরা আজকে ক্লাসটা হচ্ছে যেটা দিয়ে শুরু করব, মনোযোগ দিয়ে একটু খেয়াল করবা, সেটা হচ্ছে বল। সো বল কাকে বলে আমরা জানি হচ্ছে যা স্থির বস্তুর উপরে কি করবে, স্থির বস্তুর উপর প্রযুক্ত হবে। ঠিক আছে, যা স্থির বস্তুর উপরে প্রযুক্ত হয়ে স্থির বস্তুকে কি করতে চাইবে, স্থির বস্তুকে হচ্ছে গতিশীল করতে চাইবে। কি বলছে, কি বুঝা গেছে? স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চাই, বা করতে চাই। ঠিক আছে, তাকে আমরা কি বলবো, তাকেই হচ্ছে আমরা বল বলবো। ঠিক আছে, বল বলে যা স্থির বস্তুর উপর প্রযুক্ত হয়ে স্থির বস্তুটাকে গতিশীল করে বা করতে চাই, তাকেই কি বলা হয়, বল বলা হয়। ঠিক আছে, তো বলের সংজ্ঞা শুধু এতটুকু না, স্থির বস্তুর উপর প্রযুক্ত হয়ে স্থির বস্তুটাকে কি করবে, গতিশীল করবে বা করতে চায়। আর গতিশীল বস্তুর উপর প্রযুক্ত হলে, দেখো, গতিশীল বস্তুর উপর, গতিশীল বস্তুর উপর প্রযুক্ত হয়ে, গতিশীল বস্তুর উপরে প্রযুক্ত হয়ে, ঠিক আছে, গতিশীল বস্তুর উপর প্রযুক্ত হয়ে ফ্যানটা অফ করে দাও, ফ্যান অফ করে দাও। তাহলে দেখো, আমার কাছে চাবি আছে, প্রবলেম নাই। দেখো, যা গতিশীল বস্তুর উপর প্রযুক্ত হয়ে, ঠিক আছে, গতিশীল বস্তুটিকে বস্তুটির গতির পরিবর্তন করে, বস্তুটির গতির কি করে, পরিবর্তন করে বা করতে চাই। ঠিক আছে, করে বা করতে চাই, তাকে কি বলে, বল বলে। ঠিক আছে, তাকে আমরা কি বলবো, বল বলবো। তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করিও, স্থির বস্তু, আমি এখানে দুইটা স্থির বস্তু চিত্র আঁকতেছি। ফর এক্সাম্পল, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার ভর বেশি, আর এইখানে একটা বস্তু আছে, এই বস্তুটার ভর কম। ঠিক আছে, দোনোটা বস্তু কি অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, দোনোটা বস্তু স্থির অবস্থায় আছে। তো এইটাতে হচ্ছে আমি 10 নিউটন ফোর্স দিলাম। ঠিক আছে, একটা ফোর্স দিলাম 10 নিউটন, এখানেও হচ্ছে আমি কি করলাম, 10 নিউটন ফোর্স দিলাম। ঠিক আছে, তো এটার ভর কম হওয়ায় দেখা গেছে যে এটা স্থির ছিল, এটার আদিবেগ কত ছিল, 0 ছিল, সেখান থেকে বস্তুটা ব্যাক প্রাপ্ত হয়েছে। ফর এক্সাম্পল কত, 2 মিটার পার সেকেন্ড ব্যাক প্রাপ্ত হয়েছে। ঠিক আছে, 0 থেকে 2 মিটার পার সেকেন্ড। তাহলে স্থির বস্তুকে কি করছে, গতিশীল করছে, যা করছে সেটাকে আমরা কি বলতেছি, বল বলতেছি। আর এখানে দেখো বস্তুটা, এই বস্তুটার উপর আমি বল প্রয়োগ করছি, ঠিক আছে, কিন্তু এটা কি হয় না, গতিশীল হয় না। এটার আদিবেগ কত, 0 ছিল, এখনো তার ব্যাক কত আছে, 0 আছে, কারণ বস্তুটার ভ্যালু, বস্তুটার ভর অনেক বেশি। কি বস্তু, বোঝা গেছে, অনেক ভারী বস্তু, দ্যাটস ওয়াই হচ্ছে বল প্রয়োগ করার পরও এটার কি হয় নাই, ভ্যালোসিটি প্রাপ্ত হয় নাই, অর্থাৎ স্থির বস্তুটা গতিশীল হয় নাই। তার মানে কি এটা বল না? অবশ্যই এটা বল, কারণ বলের সংজ্ঞা হচ্ছে যা স্থির বস্তুর উপর প্রযুক্ত হয়ে স্থির বস্তুকে কি করবে, গতিশীল করে বা করতে চাই। করতে চাই মানে হচ্ছে আমরা এই বলটা প্রয়োগ করে এটাকে কি করতে চাইছি, গতিশীল করতে চাইছি, বাট গতিশীল হয় নাই আর কি, ভর বেশি হয়, বুঝছি। আচ্ছা, আর গতিশীল বস্তুর উপর প্রযুক্ত হয়ে গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়। ফর এক্সাম্পল, এখানে একটা ট্রাক আছে, ঠিক আছে, এটা এটা একটা ট্রাক, এখানেও হচ্ছে একটা ট্রাক আছে। ওকে, এই ট্রাকটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ব্যাগে চলে যাচ্ছে, এই ট্রাকটাও কত ব্যাগে চলে যাচ্ছে, 10 মিটার পার সেকেন্ড ব্যাগে। এবার এই ট্রাকটাকে হচ্ছে মাঝখান, এই পেছন থেকে আরেকটা ট্রাক এসে কি করছে, ধাক্কা দিছে। ঠিক আছে, অর্থাৎ একটা বল প্রয়োগ করছে, বলটা কত, ফর এক্সাম্পল হচ্ছে 100 নিউটন বল প্রয়োগ করছে। আরেকটা ট্রাক এসে এই ট্রাকটাকে কি করছে, পিছন থেকে 100 নিউটন বল প্রয়োগ করছে, যার কারণে এই ট্রাকটার ভ্যালোসিটি 10 ছিল, 10 থেকে এখন কত হয়ে গেছে, এই ট্রাকটার ভ্যালোসিটি ফর এক্সাম্পল হয়ে গেছে কত, 30 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 10 থেকে কত হয়ে গেছে, 30। তাহলে গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয়েছে, যার কারণে সেটাকে আমরা কি বলতেছি, বল বলতেছি। এবার এখানে হচ্ছে ভাগ্য, এই যে ভাগ্য হচ্ছে এই ট্রাকটাতে কি করছে, হালকা করে একটা ঘুষি মারছে। তাহলে এই ভাগ্য যে ফোর্সটা দিছে ওইটা ফর এক্সাম্পল কত, 1 নিউটন। ঠিক আছে, ভাগ্য কত ফোর্স দিছে, 1 নিউটন। তাহলে 1 নিউটন ফোর্স দিয়ে কি এই ট্রাকটার ব্যাক গতির পরিবর্তন করা যাবে, যাবে না। তার মানে কি এটা বল না? এটা অবশ্যই বল। তার কারণ বলের সংজ্ঞা হচ্ছে যা গতিশীল বস্তুর উপর প্রযুক্ত হয়ে গতির পরিবর্তন করে বা করতে চাই, সেটাকে আমরা কি বলবো, বল বলবো। তাহলে বলের সংজ্ঞাটা আমরা বুঝছি না? ওকে, এবার তাহলে বলের সংজ্ঞাটা যদি আমরা বুঝি, এবার হচ্ছে আমরা এগুলো মুছে দিচ্ছি, মুছে দিয়ে এবার আমরা দেখবো হচ্ছে বলের প্রকারভেদ। তো দেখো, বলের প্রকারভেদ আমরা দেখবো। তো আমরা আগে হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে মৌলিক বল। মৌলিক বল কোনগুলা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, যে মৌলিক বল কোনগুলা। দেখো, যেই বলগুলো হচ্ছে মূল বা স্বাধীন, যে বলগুলো কেমন, যেই বলগুলো মূল বা স্বাধীন, সেই বলগুলোকে কি বলা হয়, মৌলিক বল বলা হয়। ফর এক্সাম্পল, জগতে যত বল আছে এই সবগুলো বলই হচ্ছে এই বলগুলো থেকেই আসছে, অর্থাৎ এই বলগুলোর কোনো না কোনো রূপের প্রকাশ। ঠিক আছে, এই বলগুলা অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, এই বলগুলো অন্য কোনো বলের প্রকাশ না, বরঞ্চ অন্য বলগুলো হচ্ছে এই বলগুলার কোনো না কোনো রূপের প্রকাশ। সেই বলগুলোকে কি বলা হয়, মৌলিক বল বলা হয়, বুঝছি কিনা? তো এই মৌলিক বল 4 প্রকার। এই মৌলিক বল কত প্রকার,
অর্থাৎ আমরা এখন পর্যন্ত 4 প্রকার মৌলিক বলের সম্পর্কে জানি। তো প্রথম প্রকারটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। প্রথম প্রকারটার নাম কি? গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স। তো গ্র্যাভিটেশনাল ফোর্সের বাংলা কি? গ্র্যাভিটেশনাল ফোর্সের বাংলা হচ্ছে তোমার মহাকর্ষ বল। গ্র্যাভিটেশনাল ফোর্সের বাংলা কি বলো? গ্র্যাভিটেশনাল ফোর্সের বাংলা হচ্ছে মহাকর্ষ বল, ঠিক আছে, বসো। তারপর আমাদের সেকেন্ড যে ফোর্সটা, ঠিক আছে, বসো ভাই। আমাদের সেকেন্ড যে ফোর্সটা, সেই ফোর্সটার নাম কি? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আমাদের সেকেন্ড যে ফোর্সটা, সেটার নাম কি? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তোমরা একটু খেয়াল, হ্যাঁ মাত্র শুরু করছি, একটু খেয়াল করে যে এটা বন্ধ হয়ে যায় কিনা, ঠিক আছে, এটা মাস্ট খেয়াল করে যে সবুজ দাগ যেটা চলতেছে এটা বন্ধ হয়ে যায় কিনা বলি আমাদের, ঠিক আছে। মাত্র শুরু করছি, মাত্র বলের সংজ্ঞাটা দিয়েছি, এবার মৌলিক বলের প্রকারভেদ গুলো বলতেছি, মাত্র শুরু করছি। তাহলে দেখো মৌলিক বল কয় প্রকার? 4 প্রকার, গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। মৌলিক বল কোনগুলা? যেই বলগুলা অন্য কোনো বলের রূপ বা প্রকাশ না, বরঞ্চ যত বল আছে সবগুলাই হচ্ছে এই বলগুলার কোনো না কোনো রূপের প্রকাশ। বুঝছি কিনা? এগুলাই হচ্ছে মৌলিক বল। তো মৌলিক বল 4 প্রকার মৌলিক বল সম্পর্কে আমরা এখন পর্যন্ত জানি। তো তার মধ্যে প্রথমটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল, এরপর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তাড়িৎ চৌম্বক বল। এটার নাম কি? তাড়িৎ চৌম্বকীয় বল। কি বলছি বোঝা গেছে? তাড়িৎ চৌম্বকীয় বল। ওকে, আচ্ছা। থার্ড হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। থার্ডকে কি? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। ওকে, এটা হচ্ছে আমাদের তৃতীয় বল, সবল নিউক্লিয় বল। এরপর চতুর্থটা হচ্ছে আমাদের উইক নিউক্লিয়ার ফোর্স, ঠিক আছে, উইক নিউক্লিয়ার ফোর্স। এই 4টা মৌলিক বল সম্পর্কে আমরা হচ্ছে এখন পর্যন্ত জানি। ক্লিয়ার? তো জগতে যত বল আছে সবগুলাই হচ্ছে এই বলগুলোর কোনো না কোনো রূপের প্রকাশ। তো প্রথমে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে কথা বলি। গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বলটা কি? মহাকর্ষ বলটা হচ্ছে একটা সার্বজনীন বল। এটা কেমন বল? একটা সার্বজনীন বল, অর্থাৎ যে কোনো দুইটা বস্তু যাদের কি আছে? ভর আছে, ওইরকম যে কোনো দুইটা বস্তুর মধ্যে এই বলটা কাজ করবে। ফর এক্সাম্পল, আমার আর রাজুর মধ্যে কাজ করতেছে, আমার আর ওহিদের মধ্যে কাজ করতেছে, ঠিক আছে কিনা, চাঁদ আর সূর্যের মধ্যে কাজ করতেছে, মঙ্গল আর প্লুটোর মধ্যে কাজ করতেছে। অর্থাৎ যে কোনো দুইটা বস্তু জগতের যাদের ভর আছে তাদের মধ্যে মহাকর্ষ বল কাজ করবে। এই মহাকর্ষ বলের মান খুবই অল্প, কিন্তু পাল্লা অনেক বড়। কি বলতে বোঝা গেছে? রেঞ্জ অনেক বড় কিন্তু মান অনেক ছোট। বুঝছি কিনা? আচ্ছা, তো বিজ্ঞানীরা ধারণা করে যে গ্র্যাভিটন নামে এক প্রকার কি আছে? কণা আছে। গ্র্যাভিটন নামে এক প্রকার কি আছে? কণা আছে। এগুলা বস্তুগুলা থেকে বের হয়, ঠিক আছে, অর্থাৎ যেই বস্তুগুলোর ভর আছে ওদের থেকে গ্র্যাভিটন নামক এক প্রকার কণা বের হয়, এবং এই কণার পারস্পরিক বিনিময়ের কারণে, এই কণাটার পারস্পরিক বিনিময়ের কারণেই হচ্ছে মহাকর্ষ বলটা কাজ করে। কি বলছি বোঝা গেছে? গ্র্যাভিটন নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে কি হয়? মহাকর্ষ বলটা কাজ করে। অর্থাৎ আমার থেকে কন্টিনিউয়াসলি গ্র্যাভিটন কণা বের হচ্ছে, রাজু থেকে কন্টিনিউয়াসলি গ্র্যাভিটন কণা বের হচ্ছে, পারস্পরিক বিনিময়ের মাধ্যমে কি হচ্ছে? মহাকর্ষ বলটা কাজ করতেছে। বুঝছি কিনা? আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তড়িৎ চৌম্বক বল। অর্থাৎ এখানে দুইটা বল আছে, একটা হচ্ছে তড়িৎ বল, আরেকটা হচ্ছে চুম্বকীয় বল। তড়িৎ বল কখন কাজ করে? যদি দুইটা চার্জ, দেখো এইখানে দুইটা চার্জ আছে, এটা হচ্ছে Q1 চার্জ, এটা হচ্ছে Q2 চার্জ। এই দুইটা চার্জ স্থির অবস্থায় আছে। কোন অবস্থায় আছে? স্থির অবস্থায়। আর এখানে দুইটা চার্জ, এটা হচ্ছে Q1 চার্জ আর এটা হচ্ছে Q2 চার্জ, এরা গতিশীল অবস্থায় আছে। খেয়াল করিও, এরা কি অবস্থায় আছে? গতিশীল। তাহলে চার্জ দুইটা যদি স্থির থাকে তখন তাদের মধ্যে শুধুমাত্র কুলম্ব বল কাজ করে, তড়িৎ বল কাজ করে। তড়িৎ বল, যেটাকে আমরা কি বলি? কুলম্ব বল বলি। তড়িৎ বল বা কুলম্ব বল বলি। বিজ্ঞানী কুলম্ব এই বলটা আবিষ্কার করছে, দ্যাটস ওয়াই তার নাম অনুসারে এই বলটার নাম দেওয়া হয়। বুঝছি কিনা? তাহলে দুইটা চার্জ যদি স্থির অবস্থায় থাকে তাহলে তাদের মধ্যে শুধুমাত্র কি বল কাজ করবে? তড়িৎ বল কাজ করবে। কিন্তু চার্জগুলো যদি গতিশীল হয়, তোমরা হয়তো এটা এখন পর্যন্ত জানো না, বাট সেকেন্ড ইয়ারে উঠে হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। এই চ্যাপ্টারটাতে তোমরা জানবা যে কোন একটা চার্জ যদি গতিশীল হয় তখন তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। কি বলছি বোঝা গেছে? চার্জ যখন গতিশীল হয় তখন তার চারপাশে কি হয়? চৌম্বক। স্থির চার্জ হলে সৃষ্টি হবে না, স্থির চার্জের চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় না। কিন্তু চার্জ যদি গতিশীল হয় তখন চারপাশে কি সৃষ্টি হবে? চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে এই দুইটা চার্জ গতিশীল, এর চারপাশেও চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, এর চারপাশেও কি সৃষ্টি হয়েছে? চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তাহলে ওর চৌম্বক ক্ষেত্রের উপর বল প্রয়োগ করবে, অবশ্যই বল প্রয়োগ করবে কিনা? তাহলে এই বলটার নাম কি? এই বলটার নাম হচ্ছে চৌম্বক বল। এটাকে কি বলা হয়? চৌম্বকীয় বল। ঠিক আছে কিনা? এটাকে আমরা বলতে পারি চৌম্বকীয় বল। তো চৌম্বকীয় বলকে আমরা Fm দ্বারা লিখি,
আর এই যে তড়িৎ বলটাকে আমরা কি ধারা লিখি, এফসি ধারা লিখতে পারি। সি ধারা কি বোঝাচ্ছি, কুলম্ব বল বোঝাচ্ছি। তাহলে এখানে দেখো, এখানে আমাদের এফসিও থাকবে, মানে তড়িৎ বলও থাকবে, কারণ এরা চার্জের মধ্যে অবশ্যই তড়িৎ বল থাকবে, প্লাস এক্সট্রা কি বল থাকবে, চৌম্বকীয় বলও থাকবে। তাহলে চার্জ যদি গতিশীল হয় তাদের উপরে তাদের মধ্যকার দুইটা বল কাজ করে একসাথে, তড়িৎ বল ও চৌম্বক বল। এই তড়িৎ বল এবং চৌম্বক বলের সামেশন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তড়িৎ চৌম্বকীয় বল, বুঝছি কিনা? এই তড়িৎ বল এবং চৌম্বক বলের সামেশন হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল, বুঝছি। এবং এই তড়িৎ চৌম্বকীয় বলটা আসলে কিভাবে কাজ করে দেখো, আমার এই বরাবর যদি হচ্ছে তড়িৎ বল থাকে, এই বরাবর যদি আমার চৌম্বক বল থাকে, তাহলে তড়িৎ চৌম্বকীয় বলটা কাজ করবে এই বরাবর। অর্থাৎ তড়িৎ চৌম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তড়িৎ বলের সাথেও 90 ডিগ্রি কোণে থাকবে অলওয়েজ, চৌম্বক বলের সাথেও কত ডিগ্রি কোণে থাকবে, 90 ডিগ্রি কোণে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি তোমাদের এই ব্যাপারে হচ্ছে একটা বলি, আমরা যে লাইট, আলোর ব্যাপারে জানি, আলোটা কি দেখি বলো তো, আলো সম্পর্কে তোমাদের ধারণা কি? আলো সম্পর্কে তোমাদের ধারণা হচ্ছে আলো হচ্ছে এক প্রকার শক্তি, ঠিক আছে? আমরা এটাই জেনে থাকি যে আলো হচ্ছে এক প্রকার শক্তি, ঠিক আছে? তো দেখো, আলো সম্পর্কে বিজ্ঞানীদের এখন পর্যন্ত কয়টা ধারণা আছে? দুইটা ধারণা আছে। তার মধ্যে একটা ধারণা তোমরা জানো, সেটা হচ্ছে আলো এক প্রকার শক্তি। আলো সম্পর্কে বিজ্ঞানীদের কিন্তু আরো একটা ধারণা আছে, সেই ধারণাটা কে দিছে? সেই ধারণাটা দিছে হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন আলো সম্পর্কে আরেকটা ধারণা দিছে। আর আমরা আলো সম্পর্কে যেটা জানি, আলো হচ্ছে এক প্রকার কি শক্তি, ঠিক আছে? আমরা আলোক শক্তি বলি না, তাহলে এটা ডেফিনেটলি একটা শক্তি। জগতে যা কিছু আছে তাকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। হয় সেটা অণু-পরমাণু দ্বারা গঠিত কোনো পদার্থ হবে, অথবা সেটা কি হবে, শক্তি হবে। এছাড়া কি আর কোনো ভাগে ভাগ করা যাবে? যেমন আমার শরীরটা কি অণু-পরমাণু দ্বারা গঠিত পদার্থ, এই যে চেয়ার টেবিল দেওয়াল সবগুলো কি অণু-পরমাণু দ্বারা গঠিত পদার্থ। তারপর আলো হচ্ছে এক প্রকার শক্তি, ঠিক আছে কিনা? তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাহলে জগতে যা কিছু আছে তাকে দুই ভাগে ভাগ করতে পারবো, ঠিক আছে কিনা? হয় সেটা পদার্থ হবে, না হয় শক্তি। তাহলে আলো সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে আলো কি শক্তি। কিন্তু এবং এই তথ্যটা কে দিছে? এই তথ্যটা দিছে হচ্ছে বিজ্ঞানী ইয়ং বলছে যে আলো হচ্ছে এক প্রকার শক্তি, যেটা তরঙ্গ আকারে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে, ঠিক আছে কিনা? তো আলো সম্পর্কে আমাদেরকে বিজ্ঞানী আইনস্টাইন কি বলছে? বিজ্ঞানী আইনস্টাইন বলতেছে যে আলো হচ্ছে পদার্থের মতো। আলো কিসের মতো? এটা কে বলছে? এটা বলছে হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন, ঠিক আছে কিনা? বিজ্ঞানী আইনস্টাইন বলছে যে আলো হচ্ছে পদার্থের মতো। তাহলে পদার্থের মতো হলে অবশ্যই অণু-পরমাণু দ্বারা গঠিত হবে। তাহলে আলোর অণু-পরমাণুগুলোর নাম কি? তো বিজ্ঞানী আইনস্টাইন নাম দিছে আলোর সেই অণু-পরমাণুগুলোর নাম হচ্ছে ফোটন কণা। কি কণা? ফোটন কণা। অর্থাৎ আইনস্টাইনের মতে আলো হচ্ছে এরকম অসংখ্য ফোটন কণার সমষ্টি। আলোটা কি? অসংখ্য ফোটন কণার সমষ্টি। এটা হচ্ছে আইনস্টাইনের মতামত। কি বলছে? বোঝা গেছে? বিজ্ঞানী ইয়ং বলছে আলো হচ্ছে শক্তি, আর বিজ্ঞানী আইনস্টাইন কি বলছে? আলো হচ্ছে ফোটন কণার সমষ্টি, মানে পদার্থের মতো। পদার্থ যেরকম অণু-পরমাণু দ্বারা গঠিত, আলো হচ্ছে ফোটন নামে এক প্রকার কণা আছে, ওই কণাগুলোর সমষ্টি হচ্ছে আলো, ঠিক আছে? সোর্স থেকে আলোগুলো কিভাবে আসে? প্যাকেট আকারে আসে। সোর্স থেকে আলোগুলো কিভাবে আসে? প্যাকেট আকারে আসে। ওই প্যাকেটের মধ্যে অসংখ্য কি থাকে? ফোটন কণা থাকে। এটা কার কথা? এটা হচ্ছে আইনস্টাইনের কথা, ঠিক আছে? এটা কি সে মুখের কথা বলছে? না, সেটা কিন্তু পরীক্ষা দিয়ে প্রমাণ করছে। এবং যেই পরীক্ষা দিয়ে প্রমাণ করছে, ওই পরীক্ষাটার নাম হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। ওই পরীক্ষাটার নাম কি? ফটো ইলেকট্রিক ইফেক্ট। এটা তোমরা পাবা হচ্ছে সেকেন্ড পেপারের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা চ্যাপ্টারে। কি বুঝতে বোঝাচ্ছে? এটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এবং আলো হচ্ছে শক্তি, এটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে হচ্ছে ফিজিক্যাল অপটিক্সে, ভৌত আলো বিজ্ঞান। কোন টপিকসে? ফিজিক্যাল অপটিক্স। এটাও তোমাদের সেকেন্ড পেপারের চ্যাপ্টার। ভৌত আলো বিজ্ঞানে আমরা আলোকে শক্তি হিসেবে চিনবো, এবং আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা চ্যাপ্টারে আমরা আলোকে ফোটন কণার সমষ্টি হিসেবে চিনবো। দেখো, দুইটা কিন্তু কমপ্লিট ডিফারেন্ট জিনিস। জগতে যা কিছু আছে তাকে দুই ভাগে ভাগ করা যাবে, হয় পদার্থ না হয় শক্তি। আলো একমাত্র বস্তু বা আলো একমাত্র জিনিস যেটা অ্যাট ই টাইম শক্তির রোলটাও প্লে করতেছে, ফোটন কণার সমষ্টি বা পদার্থের মতো আচরণ করতেছে। দোনোটাই পরীক্ষা দিয়ে প্রমাণিত হয়েছে। মানে বিজ্ঞানী ইয়ং যে কথাটা বলছে এটাও পরীক্ষার মাধ্যমে প্রমাণিত। ওর পরীক্ষাটা ছিল হচ্ছে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, আর বিজ্ঞানী আইনস্টাইনের পরীক্ষা ছিল হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। মানে দুজনেই দুজনের কথাকে পরীক্ষা দিয়ে প্রমাণ করছে। মানে এই কথাগুলো পরীক্ষা লব্ধ প্রমাণিত, বুঝছি কিনা? তাহলে এটা কেমনে হয়? একটা বস্তু তার চরিত্র দুইটা, মানে আমি অ্যাট ই টাইম শক্তিও আবার আমি অ্যাট ই টাইম পদার্থ, এটা কি হইতে পারে? তো বিজ্ঞানীরা এখন আলো সম্পর্কে কি ধারণা করে? বিজ্ঞানীদের আলো সম্পর্কে ধারণা হচ্ছে আলো দ্বি চরিত্র, মানে আলোর চরিত্র দুইটা। বিজ্ঞানীরা মেনেই নিছে যে আলোর চরিত্র কয়টা এখন? দুইটা। আলো কখনো কখনো শক্তির মতো আচরণ করে, কখনো কখনো এই যে ফোটন কণার সমষ্টি আকারে গঠিত যে প্যাকেট পদার্থের মতো আচরণ করে। দোনোটাই সত্য প্রমাণিত। কি বলছে? বোঝা গেছে? আলো দুইটা রোলই প্লে করতে পারে। তার কারণ হচ্ছে আলোর ভ্যালোসিটি। তার কারণ হচ্ছে কি? আলোর
ভেলোসিটি। আমরাও যদি আলোর বেগে গতিশীল হইতে পারি, বা যদি কোনো বস্তু আলোর বেগে গতিশীল হইতে পারে, সেও এট এ টাইম দুইটা রোল প্লে করতে পারবে। সেও হচ্ছে শক্তির মতো রোল প্লে করতে পারবে, সে পদার্থের মতো রোল প্লে করতে পারবে, যদি আলোর কাছাকাছি বেগ নিয়েও গতিশীল হওয়া যায়। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এই জগতে শুধুমাত্র আলোটাই আছে যার চরিত্র কয়টা? দুইটা। সে পদার্থের মতো আচরণ করে, সে শক্তির মতো আচরণ করতে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, দেখো, এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আলোকে বিজ্ঞানী ইয়ং শক্তি বলছে, এই শক্তিটা এক জায়গা থেকে যে অন্য জায়গায় যায়, কিভাবে যায়? তরঙ্গের মাধ্যমে যায়। আমরা জানি শক্তি কিভাবে যায়, তরঙ্গের মাধ্যমে যায়। তো যেই তরঙ্গের মাধ্যমে আলো চলাচল করে, ওই তরঙ্গের নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওই তরঙ্গটার নাম কি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। অর্থাৎ আমার একদিকে যদি তোমার ইলেকট্রিক ওয়েভ থাকে, আরেকদিকে যদি ম্যাগনেটিক ওয়েভ থাকে, তাহলে এই দুইটার সাথে লম্বভাবে একটা শক্তি বিচ্ছুরিত হয় বা একটা তরঙ্গ যায়। কি বলতে বোঝা গেছে? ওই তরঙ্গটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটাকে আমরা আলো হিসেবে চিনে থাকি। এটা কার কথা? বিজ্ঞানী ইয়ং এর কথা, পরীক্ষালব্ধ প্রমাণিত, জাস্ট থিওরি না। কি বলতে বোঝা গেছে? আইনস্টাইনের কথাটাও পরীক্ষালব্ধ প্রমাণিত। যাই হোক, তাহলে আমরা এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তড়িৎ চুম্বকীয় বল। ঠিক আছে কিনা? তো এই তড়িৎ চুম্বকীয় বলটা এই মহাকর্ষ বল থেকে 10⁻⁶ গুণ বেশি। কত গুণ বেশি? 10⁻⁶ গুণ বেশি। মহাকর্ষ বল থেকে কত গুণ বেশি? 10⁻⁶ গুণ বেশি, মানে অনেক বেশি। আচ্ছা, এরপর আমরা চলে আসি হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল কোনগুলা? দেখো, আমরা নিউক্লিয়াসের দিকে একটু তাকাই। কোনো একটা পরমাণু নিউক্লিয়াসকে নিচ্ছি, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে না? আর কি থাকে? নিউট্রন থাকে। প্রোটন আর নিউট্রন থাকে, আর কি কিছু থাকে? প্রোটনের চার্জ কি? প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। নিউট্রনের চার্জ কি? কমার্সে চলে যাও, তোমরা আর্টসে চলে যাও। নিউটনের চার্জ নেগেটিভ। নিউটনের চার্জ কি? নিউট্রাল। নিউট্রাল। নেগেটিভ বলছো তোমরা। আচ্ছা, নিউটনের চার্জ হচ্ছে নিউট্রাল। নিউটনের কোনো কি নাই? নিউটনের কোনো চার্জ নাই। নিউটনের কি নাই? নিউটনের কোনো নেই। দিয়ে কেউ একজন নেগেটিভ বলছে। আচ্ছা যাই হোক, বাদ দাও। দেখো, যেটা বলতেছি, নিউটনের চার্জ কি? নিউটনের চার্জ নিউট্রাল। তাহলে এবার খেয়াল করো, এই যে একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জ আছে, আর কোনো চার্জ আছে? নাই। তাহলে এই পজিটিভ পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করে, মারামারি করে ফালাই দেওয়ার কথা না? একজন আরেকজনকে কন্টিনিউয়াসলি বিকর্ষণ করে ফালাই দেওয়ার কথা না? ফর এক্সাম্পল, এই যে এটা ছোট ছোট মূল, যার কারণে এটা নিউক্লিয়াসটা কি ছোট হইতে পারে, এটা ম্যাগনেসিয়াম কার্বন, ঠিক আছে কিনা? এদের পারমাণবিক সংখ্যা কত? প্রোটন সংখ্যা কত? 12, 11 এরকম। কিন্তু বড় মূল যেগুলো আছে, বড় বড় মূল যেগুলো আছে, ইউরেডিয়াম ধরো, এদের পারমাণবিক সংখ্যা তো অনেক বড়। তাহলে এখানে প্রোটন প্রোটনের অনেক বিকর্ষণ না? প্রচুর বিকর্ষণ না? তাহলে পরস্পরকে বিকর্ষণ করে বাইরে ফালা দেওয়ার কথা না? কিন্তু আমরা কি বাস্তবে দেখি যে নিউক্লিয়াস থেকে প্রোটন গুলো কি বাইরে হয়ে যাচ্ছে? যাচ্ছে না। তার মানে এটা অবশ্যই আমরা বলতে পারি যে ভেতরে অবশ্যই কোনো একটা অদৃশ্য শক্তি আছে, যেটা এই প্রোটন প্রোটনের বিকর্ষণের বিরুদ্ধে কাজ করে এদেরকে ধরে রাখছে। আছে না অবশ্যই একটা শক্তি? নাহলে তো প্রোটন প্রোটন পরস্পরকে বিকর্ষণ করে বাইরে ফালাই দেওয়ার কথা। নিউটনের যদি নেগেটিভ চার্জ থাকতো, তাহলে আমরা বলতাম যে এই নেগেটিভ চার্জ দিয়ে ওদেরকে ধরে রাখছে, তাই না? এখন নিউটনেরও তো কোনো চার্জ নাই। তাহলে ডেফিনেটলি অবশ্যই এখানে কোনো একটা অদৃশ্য শক্তি আছে, যেটা এই প্রোটন প্রোটনের বিকর্ষণের বিরুদ্ধে কাজ করে ওদেরকে একসাথে ধরে রাখছে। ওই অদৃশ্য শক্তিটাকে আমরা কি বলি? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। কি বলছি বোঝা যাচ্ছে? অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন নিউট্রন গুলো আছে, ওদেরকে একসাথে ধরে রাখার জন্য যে ফোর্স, সেটাকে কি বলা হয়? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। বোঝা গেছে? সবল নিউক্লিয় বল। তো এই সবল নিউক্লিয় বল এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স থেকেও আরো 100 গুণ বেশি। কত গুণ বেশি? এটা আরো 100 গুণ বেশি পাওয়ারফুল, কিন্তু রেঞ্জ ছোট। রেঞ্জ হচ্ছে ওই নিউক্লিয়াসের মধ্যেই থাকে। এই রেঞ্জটা কতটুকু? নিউক্লিয়াসের মধ্যেই থাকে, কিন্তু মান অনেক বেশি। বুঝছি? আর এই দুর্বল নিউক্লিয়ার ফোর্সটাও নিউক্লিয়াসের ভেতরেরই একটা ফোর্স। বিজ্ঞানীদের ধারণা, গেজ বোসন নামে এক প্রকার কণা আছে। কি কণা? গেজ বোসন নামে এক প্রকার কণা আছে। এই কণাটার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে হচ্ছে এই উইক নিউক্লিয়ার ফোর্সটা কাজ করে, যেটা খুবই দুর্বল বল। বুঝছি কিনা? তো এই হচ্ছে আমাদের 4 প্রকার হচ্ছে মৌলিক বল আছে, যেগুলো সম্পর্কে হচ্ছে আমরা জানলাম যে 4 প্রকার মৌলিক বল। সো এবার এটা দেখিও, এটা বন্ধ হয়ে যায় কিনা, আমি বারবার বলতেছি কিন্তু। ঠিক আছে? এর পরে হচ্ছে চার্জ দিছি ভাই, তারপরে এই অবস্থা। দিয়ে তো ধরতে পারি নাই। তালে দিচ্ছে কেন ভাই? ধরতে তো পারি নাই। আচ্ছা দেখো, তাহলে যেটা বলতেছি, এরপরে আমরা যেটা দেখবো, দেখো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই চ্যাপ্টারের অনেক অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস, যে টপিকসের নাম হচ্ছে ব্যাংকিং কোণ। যেই টপিকসের নাম কি ভাইয়া? ব্যাংকিং কোণ। এটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করতে পারি। খুবই ইম্পর্টেন্ট টপিকস। এখানে আমি 5 স্টার দিচ্ছি। কয়টা স্টার দিচ্ছি?
5টা স্টার দিচ্ছি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, বুঝছি। তো ব্যাংকিং কোনটা কি, ব্যাংকিং কোনটা কি এটা নিয়ে আমরা আগেও বলছিলাম, আরেকবার বলে দিই, ঠিক আছে। দেখো, আমরা যখন হচ্ছে কোনো একটা রাস্তা, বৃত্তাকার একটা রাস্তা বা বাঁকা কোনো একটা রাস্তা দিয়ে হচ্ছে গাড়ি চালাই, যেমন ফর এক্সাম্পল মোটর বাইকের যে রেসগুলো হয়, মোটর বাইকের রেসে আমরা দেখি যে বাইকাররা কি হয়, বাঁক নেওয়ার সময় হচ্ছে একদম মাটির সাথে একদম প্রায় লেগে যায়। তো ওরা অবশ্যই এটা স্টাইল করে করে না, ঠিক আছে। ছোটকালে আমরা যদিও ভাবতাম যে স্টাইল করে করতেছে, ঠিক আছে, আমি পার্সোনালি ভাবতাম, বাট আসলে ওরা স্টাইল করে করে না। ওরা হচ্ছে কিসের জন্য করে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য করে। কোন অ্যাক্সিডেন্ট, গতি জড়তা জনিত যে অ্যাক্সিডেন্টের প্রবণতা থাকে ওইটা থেকে বাঁচার জন্য করে, ঠিক আছে। তো ফর এক্সাম্পল একটা বাইকার হচ্ছে এদিক দিয়ে যাচ্ছে, একটা বাইকার হচ্ছে এদিক দিয়ে যাচ্ছে কত ব্যাগে, 1000 না 300 মিটার 200 মিটার পার সেকেন্ড ব্যাগে, কত ব্যাগে, 200 মিটার পার সেকেন্ড ব্যাগে, 200 মিটার পার সেকেন্ড ব্যাগে হচ্ছে একটা বাইকার গাড়ি চালাচ্ছে, ঠিক আছে, এইভাবে বাঁক নিচ্ছে। তাহলে দেখো এই গাড়িটার ভ্যালোসিটি 200 মিটার পার সেকেন্ড কোন দিকে, সোজা। তাহলে এই গাড়িটা চাইবে বা এই গাড়ির মানুষ চাইবে, এই গাড়িতে যাই থাকবে সবকিছুর মধ্যে গতি জড়তা থাকবে 200 মিটার পার সেকেন্ড সোজা, বুঝছে কিনা। কিন্তু রাস্তা তো বাঁক নিছে, ঠিক আছে কিনা, এটা তো গাড়ি বুঝতে চাইবে না। গাড়ির মধ্যে গতি জড়তা আছে 200 মিটার পার সেকেন্ড সোজা। তো এই গতি জড়তার কারণে গাড়িটা এদিকে ছিটকে, এদিকে যখন বাঁক নিবে গাড়িটা এদিকে ছিটকে পড়ার একটা কি থাকবে, প্রবণতা থাকবে, অ্যাক্সিডেন্ট হওয়ার কি থাকবে, সম্ভাবনা থাকবে, বুঝছি কিনা। এই গাড়িটা যখন এরকম ধুম করে এদিকে যাবে তখন গাড়িটা এদিকে ছিটকে পড়ার পসিবিলিটি থাকবে। কেন, কারণ এটার ভ্যালোসিটি 200 মিটার পার সেকেন্ড কোন দিকে, সোজা। তাহলে এই গাড়িটা চাইবে আজীবন তার গতি জড়তা 200 মিটার পার সেকেন্ড সোজা এটা ধরে রাখার জন্য, এটা ধরে রাখতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হবে, বুঝছি কিনা। তো এই গতি জড়তা জনিত অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য এই বাইকাররা হচ্ছে কি করে, এরকম বাঁক নেওয়ার সময় এরকম মাটি এবং সোজা না গিয়ে কি করে, এরকম বাঁক নিয়ে মাটির সাথে বেঁকে তারপরে যায়, ঠিক আছে। তো ওরা এইখানে একটা কোণ করতেছে না, নরমালি হচ্ছে সোজা যাওয়ার কথা, কিন্তু সোজা না গিয়ে কি যাচ্ছে, এরকম বেঁকে যাচ্ছে। তাহলে এখানে একটা কোণ করছে না এটার সাথে, এই কোণটাকে কি বলা হচ্ছে, ব্যাংকিং কোণ বলা হচ্ছে। অর্থাৎ উলম্বের সাথে এই বাইকারটা যত কোণে বাঁকছে এই কোণটাকে কি বলা হচ্ছে, ব্যাংকিং কোণ বলা হচ্ছে, ঠিক আছে। আর এই ব্যাংকিং কোণটা সে কেন দিছে, এই ব্যাংকিং কোণটা দিছে হচ্ছে কেন্দ্রমুখী বলে যোগান দেওয়ার জন্য। কি যোগান দেওয়ার জন্য, কেন্দ্রমুখী বল। আমরা জানি যে কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে বা ঘুরতে চায় তখন কেন্দ্রের দিকে একটা বল কাজ করে, যেটাকে আমরা কি বলি, কেন্দ্রমুখী বল বলি। এই কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্যই হচ্ছে বাইকারটা কি হয়েছে, এরকম বেঁকে গেছে। কারণ এই কেন্দ্রমুখী বলটাই তাকে এই গতি জড়তা জনিত যে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা সেটা থেকে কি করবে, সেভ করবে, বুঝছে কিনা, এই কেন্দ্রমুখী বল। তো এই কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্যই হচ্ছে সে কি করছে, বেঁকে গেছে, বুঝছি। আচ্ছা, তো কিভাবে সে এই আর এরপর দেখো, তাহলে আমরা এই জিনিসটা বুঝছি যে বেঁকে যাওয়ার কারণ হচ্ছে যাতে সে কেন্দ্রমুখী বলে যোগান দিতে পারে, যে কেন্দ্রমুখী বলটা তাকে এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে। আর আমরা যদি বড় বড় ট্রাকের ক্ষেত্রে দেখি, ওই ট্রাক গুলো তো এরকম রাস্তা বাঁক নেওয়ার সময় নিজেরা বেঁকে যাইতে পারবে না, পারবে। ফর এক্সাম্পল হচ্ছে এই যে এটা হচ্ছে আমার রাস্তা, ঠিক আছে। তাহলে এই রাস্তা দিয়ে যখন ট্রাকটা যাচ্ছে, রাস্তাটা এরকম বাঁক নিছে, তাহলে ট্রাক কি এরকম বেঁকে যাইতে পারবে, বাইকের মতো পারবে না, তাই না। তো ট্রাকটারও তো কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে, নাহলে তো ট্রাক গতি জড়তার কারণে কি করবে, এদিকে ছিটকে পড়বে। তাহলে ওই জন্য ট্রাকের জন্য আমরা কি করি, রাস্তাটাকে এরকম বাঁকাই দিই, রাস্তাটাকে কি করি, এই যে অনুভূমিকের সাথে একটা কোণ করে এভাবে বাঁকাই দিচ্ছি, বুঝছি কিনা, অনুভূমিকের সাথে একটা কোণ করে বাঁকাই দিচ্ছি, ওই কোণটাকে কি বলতেছি আমরা, ব্যাংকিং কোণ বলতেছি, বুঝছি। অর্থাৎ রাস্তার ক্ষেত্রে আমরা ব্যাংকিং কোণটা কোথায় পাচ্ছি, এই যে এখানে অনুভূমিকের সাথে পাচ্ছি, এবং বাইকের ক্ষেত্রে আমরা, সাইকেলের ক্ষেত্রে আমরা ওইটা কখন কোথায় পাচ্ছি, উলম্বের সাথে যে কোণটা করতেছে সেটা। দোনোটাই কোণের মানে কি, সেম। আমি রাস্তাকে যত কোণে বাঁকাবো উলম্বের সাথেও এটা তত কোণে বাঁকবে, ঠিক আছে কিনা। আচ্ছা, তাহলে এবার এই জিনিসটা আমরা বুঝছি। এবার খেয়াল করো, আমরা একটা চিত্রের মাধ্যমে একটু বুঝি যে, একটু খেয়াল করো ভাইয়া। ফর এক্সাম্পল এইখানে হচ্ছে আমাদের একটা ছোট বাচ্চা, এখানে হচ্ছে আমাদের একটা ছোট বাচ্চা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা গাড়ি নিয়ে হচ্ছে যাচ্ছে, এই হচ্ছে আমাদের, এখানে হচ্ছে দেখো আমি একটা সাইকেলের চিত্র আঁকতেছি। তো এই হচ্ছে ভাগ্যকে বসা দিচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে ভাগ্যের পা বের করলাম। তারপরে এখানে এই যে দেখো, ঠিক আছে, এই হচ্ছে ভাগ্য হচ্ছে কি নিয়ে যাচ্ছে, এই মোটরসাইকেলটা চালায় যাচ্ছে যতটুকু হয়েছে ভাইয়া, ঠিক আছে। এরকম একটা বাইকে এরকম একটা রাস্তা দিয়ে ভাগ্য কি করতেছে, রাস্তাটা পার হচ্ছে, ও বাইকটাকে কি করে ফেলছে, বাঁকায় ফেলছে, ঠিক আছে। কেন বাঁকেছে, কেন্দ্রমুখী বলটা যোগান দেওয়ার জন্য। তাহলে কেন্দ্রমুখী বলটা যোগান কিভাবে দিচ্ছে খেয়াল করো,
দেখো এই মোটর বাইকটা যখন এইভাবে যাচ্ছে বাঁক নিয়ে, তখন এই মোটর বাইকটা মাটিতে একটা বল প্রয়োগ করতেছে কোন দিকে? মাটিতে একটা বল প্রয়োগ করতেছে না এইদিকে। মাটিও তাকে তার অপোজিট ডিরেকশনে কি দিবে? অবিলম্বিক প্রতিক্রিয়া দিবে না? ডেফিনেটলি দিবে। তাহলে দেখো যদি রাস্তাটা সোজা হইতো, ভাগ্য কিভাবে মোটরসাইকেলটা চালাতো? সোজা সোজাই চালাইতো। কিন্তু এখন রাস্তাটা বাঁকা হওয়ায় সেই উলম্বের সাথে কত ডিগ্রি কোণে হচ্ছে এই বাইকটা চালাচ্ছে? থেটা কোণে। এই থেটাটাকে আমরা কি বলতেছি? ব্যাংকিং কোণ বলতেছি। ঠিক আছে কিনা? এইভাবে সে কেন বাঁকছে? কেন্দ্রমুখী বলে যোগান দেওয়ার জন্য। তাহলে কিভাবে কেন্দ্রমুখী বলে যোগান দিচ্ছে দেখো, সে এইদিকে F বল প্রযুক্ত করছে, মাটিও তাকে আর প্রতিক্রিয়া বল দিছে। এই আর এর কয়টা অংশ? এই আর এর হচ্ছে দুইটা অংশ। এই আর এর কয়টা অংশ? দুইটা অংশ। একটা হচ্ছে উলম্ব দিকে থাকবে, আরেকটা অনুভূমিক দিকে থাকবে। তাহলে যেই অংশের সাথে, যেই উপাংশের সাথে বলটা কি উৎপন্ন করে? থেটা কোণ উৎপন্ন করে, সেটাকে আমরা কি বলি? কজ উপাংশ বলি। সেটাকে আমরা কি বলি? কজ উপাংশ বলি। যার সাথে থেটা কোণ উৎপন্ন করে সে হচ্ছে কোন উপাংশ? কজ উপাংশ। এবং যেই উপাংশের সাথে করে না সেটা হচ্ছে সাইন উপাংশ। ঠিক আছে কিনা? তাহলে আর সাইন থিটা, এই উপাংশের মান হচ্ছে কত? আর সাইন থিটা। বুঝছে কিনা? তো এবার এই আর কস থিটাকে দেখো নিউট্রাল করে দিচ্ছে কে? বস্তুর যে ওজন সেই ওজনটা কি করতেছে? আর কস থিটাকে নিউট্রাল করে দিচ্ছে। তাহলে এখানে দেখো আর এক্সিস্ট করতেছে কোন ফোর্সটা? আর সাইন থিটা। এই আর সাইন থিটাই হচ্ছে এই কেন্দ্রমুখী বল, যে কেন্দ্রমুখী বলের সূত্র হচ্ছে mv²/r। এই কেন্দ্রমুখী বলে যোগান দিচ্ছে কে? এই আর সাইন থিটা। বুঝছি কিনা? তাহলে আমরা লিখতে পারি যে আর সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত? আমরা লিখতে পারি আর সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে mv²/r। ঠিক আছে? তো এখান থেকে এরপরে খেয়াল করো আর cos θ = আমরা কত পাইছি? mg। আর cos θ = mg। তাহলে আমরা এখানে লিখে ফেলি যে আর cos θ = হচ্ছে কত? mg। এটাকে 1 নং ধরো আর এটাকে কত? 2 নং ধরো। তো আমরা যদি 1 কে 2 দ্বারা কি করি? ভাগ করি, 1/2 করি, তাহলে আর আর কাটাকাটি যাবে, sin θ বাই cos θ এখানে কত হবে? tan θ হবে। আর এইখানে দেখো, এখানে আমরা পাচ্ছি কত? mv²/r ইনটু হচ্ছে কত? 1 ইনটু mg। 1 ইনটু mg। mm কাটাকাটি যাবে, তাহলে কত পাচ্ছি? v²/rg। তাহলে এইটা হচ্ছে আমার ব্যাংকিং কোণ বের করার সূত্র। tan θ = কত? v²/rg। এটা হচ্ছে আমার ব্যাংকিং কোণ বের করার সূত্র। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে থেটার মানটা ডিপেন্ড করতেছে ভ্যালোসিটির উপরে আর রেডিয়াসের উপরে। ভ্যালোসিটির সাথে সম্পর্কটা কেমন? সমানুপাতিক। রেডিয়াসের সাথে সম্পর্কটা ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমি যত জোরে হচ্ছে বাঁক নিব, আমাকে তত বেশি এখানে কি করতে হবে? বাঁকতে হবে। কি বলছে? বোঝাইছে? যত জোরে হচ্ছে আমি এই রাস্তাটা বা এরকম বাঁকা রাস্তা হচ্ছে পার হব, আমাকে তত বেশি গাড়িটাকে কি করতে হবে? বাঁকতে হবে। কি বলছে? বোঝাইছে? আমার থেটার মান তত বড় করতে হবে। বুঝছি? আর এই যে রেডিয়াসের সাথে সম্পর্কটা ব্যস্তানুপাতিক। রেডিয়াসের সাথে সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক। তার মানে রেডিয়াস যত বড় হবে তত কম বাঁকলে চলবে, রেডিয়াস যত ছোট হবে তত বেশি পরিমাণে আমাদের কি কি করতে হবে? বাঁকতে হবে বা ব্যাংকিং কোণ প্রডিউস করতে হবে। বুঝছি? তো আমরা রাস্তার মধ্যে দেখি যে এরকম কি দেওয়া থাকে? সাইনবোর্ড দেওয়া থাকে যে 40 কিলোমিটার/আওয়ার। এটার মিনিং কি দেখো, যে এই রাস্তাটার ব্যাংকিং কোণ এমন ভাবে দেওয়া হয়েছে, যে এই রাস্তাটা এই 40 কিলোমিটার/আওয়ার ভ্যালোসিটিকে কি করতে পারবে? সাপোর্ট দিতে পারবে। এর বেশি ভ্যালোসিটি নিয়ে যদি কেউ পার হয় এই রাস্তাটা, তাহলে গতি এই ব্যাংকিং কোণটা তাকে কি দিবে না? সাপোর্ট দিবে না, তার ওদিকে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা থাকবে। বুঝছি কিনা? এভাবেই হিসাব করে হচ্ছে কি দেওয়া হয়? এই সাইনবোর্ড গুলো দেওয়া হয়। অর্থাৎ ইঞ্জিনিয়াররা ওই রাস্তাটার ব্যাংকিং কোণ হিসাব করে হচ্ছে এই ভ্যালোসিটিটা দিছে, যে এই রাস্তায় যদি এই ভ্যালোসিটি নিয়ে যাও সেফ ভাবে যাইতে পারবা, এর চেয়ে বেশি ভ্যালোসিটি নিয়ে গেলে এই রাস্তাটা তোমাকে সাপোর্ট দিবে না, কারণ ওইখানে ব্যাংকিং কোণ ওইভাবে দেওয়া হয় নাই। বুঝছি কিনা? অর্থাৎ এই যে বড় বড় ট্রাকের ক্ষেত্রে আমরা কি বলছি? রাস্তাটাকে কি করা হয়? বাঁকায় দেওয়া হয়। এই যে রাস্তার মধ্যে যে আমরা ব্যাংকিং কোণ থেটাটা দিচ্ছি, এই যে গাড়ি, এই গাড়িটা হচ্ছে যে এই থেটার কারণে কি পাচ্ছে? কেন্দ্রমুখী বলটা যোগান দিতে পারতেছে। ঠিক আছে কিনা? তো এই থেটার মানটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? বলতেছি আমরা ভ্যালোসিটির উপরে ডিপেন্ড করতেছে। ভ্যালোসিটি যত বেশি হবে এই থেটার মানটা আমাকে তত বাড়াইতে হবে। বুঝছি? তো আমরা থেটার মানটাকে ফিক্স রেখে ভ্যালোসিটিটাকে, হাইস্ট ভ্যালোসিটিটাকে কি রাখি? একটা ফিক্স রেখে হচ্ছে এটা বলে দিই যে এর বেশি ভ্যালোসিটি গেলে ওই রাস্তায় কি হবে? অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা থাকবে। বুঝছি কিনা? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাংকিং কোণ বের করার সূত্র। এই জিনিসটা আমরা বুঝছি। আর এই ক্ষেত্রে ব্যাংকিং কোণ থেটার মানটা কিভাবে বের করবো দেখো, এই যে যতটুকু উপরে উঠাইছি সেটাকে আমি ডি ধারা লিখি, আর রাস্তার যে দৈর্ঘ্য ওইটাকে হচ্ছে আমি কি ধারা লিখি? ওইটাকে হচ্ছে আমি এল ধারা লিখি। ঠিক আছে? তাহলে এখানে যদি আমি সাইন থিটার সূত্র ইউজ করি, সাইন থিটা মানে কি হবে? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই কত? অতিভুজ, বা ডি বাই এল। তাহলে এখান থেকে আমরা ব্যাংকিং কোণটা বের করে ফেলতে পারি। সাইন ইনভার্স কত হবে? ডি বাই এল। বুঝছি কিনা? সাইন ইনভার্স ডি বাই এল।
অর্থাৎ রাস্তার ব্যাংকিং কোণের ক্ষেত্রে আমরা এভাবে করব, আর এই যে বাঁকার ক্ষেত্রে আমাদের মোটরসাইকেল বাঁকানোর ক্ষেত্রে হচ্ছে আমরা থিটার মানটা কিভাবে বের করব, এই যে এভাবে বের করব, tan থিটা ইকুয়াল টু হচ্ছে কত, ভি স্কয়ার আর বুঝছি। আচ্ছা, তো এবার এই ব্যাংকিং কোণের টপিকসটা যদি আমরা বুঝি, এবার আমরা চলে যাই হচ্ছে এর পরের টপিকসে। দেখো আমাদের এর পরের টপিকসটা হচ্ছে বলের ঘাত, ঘাত বল এবং বলের ঘাত। এটাও ইম্পর্টেন্ট টপিকস, তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। আমাদের এর পরের টপিকসটার নাম কি বললাম, ঘাত বল। ঠিক আছে, ঘাত বল এবং হচ্ছে বলের ঘাত, এই দুইটা জিনিস হচ্ছে আমরা দেখব। তো ঘাত বল কি জিনিস আগে এটা বুঝি। দেখো ঘাত বলটা কি জিনিস, ঘাত বলটা হচ্ছে খুবই অল্প ক্রিয়াকালে প্রযুক্ত বলকে কি বলা হয়, ঘাত বল বলা হয়। অল্প ক্রিয়াকালে, অল্প ক্রিয়াকাল, অল্প ক্রিয়াকালে প্রযুক্ত বলকে, প্রযুক্ত বলকে কি বলে, ঘাত বল বলে। তো আমি একটু উদাহরণ দিয়ে বলি ঘাত বল বলে, ঠিক আছে। আমি একটু উদাহরণ দিয়ে বলি। ফর এক্সাম্পল, ক্রিকেটাররা যখন ছক্কা মারে, ব্যাটের সাথে যখন বলের কানেকশন হয়, তো ওই সময়কালটা খুবই অল্প সময় না, অল্প সময়, এরপরই তো বলটা ছুটে যাচ্ছে, ওই বলটা কেমন বল, ঘাত বল। অর্থাৎ খুব অল্প সময়ের জন্য যে বলটা কাজ করে সেটাকে কি বলা হয়, ঘাত বল। আমি হচ্ছে দেওয়ালে একটা ঘুষি মারলাম, এটা কেমন বল, ঘাত বল। কি বুঝতে, বোঝা গেছে? তারপর আমি চেয়ারটা ধরে উপরে এদিকে ধাক্কা মারলাম, দেওয়ালের সাথে যখন লাগছে, ওইটাও কেমন বল, ঘাত বল। আমি যদি কোন চেয়ারটাকে টেনে টেনে নিয়ে যাই, এটা কিন্তু ঘাত বল না। ঘাত বল কোনটা, যেটা খুব অল্প সময় ধরে কাজ করে, সেটাই হচ্ছে কি বল, ঘাত বল। বুঝছি? আচ্ছা, আর বল বুঝছি তো না, ঘাত বল যেটা অল্প সময় ধরে কাজ করে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দিল, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে বলের ঘাত। এরপর আমরা কি দেখবো, এরপর আমরা দেখবো হচ্ছে বলের ঘাত। বলের ঘাতটা কি, বলের ঘাতটা হচ্ছে বল এবং হচ্ছে বলের ক্রিয়াকালের গুণফল। বল এবং কিসের গুণফল, বলের ক্রিয়াকাল, এর গুণফলকে কি বলা হয়, বলের ঘাত বলে। বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে কি বলে, বলের ঘাত বলে। অর্থাৎ একটা বল হচ্ছে এফ এবং এটা কত সময় ধরে কাজ করছে, ফর এক্সাম্পল ডেল্টি সময় ধরে কাজ করছে, তাহলে এইটা, এই দুইটার গুণফলকে আমরা কি বলি, বলের ঘাত বলি। বুঝছি কিনা? তো এটা কি রাশি, দেখো এফটা যেহেতু ভেক্টর রাশি আর টাইমটা কি রাশি, স্কেলার রাশি, তাহলে ডেফিনেটলি যেটা কি রাশি হবে বলো, ভেক্টর রাশি হবে নাকি স্কেলার রাশি হবে? হ্যাঁ, ভেক্টর রাশি হবে। যেটা কি হবে, ভেক্টর রাশি হবে। এবং এই যে দিক কোন দিকে হবে, যেদিকে এফ এর দিক হবে, মানে বলের দিক যেদিকে হবে। বুঝছি কিনা? তাহলে বলের দিক যেদিকে হবে সেদিকে হচ্ছে বলের ঘাতের দিক হবে। একক কি হবে এটা, এটার একক কি, এটার একক হচ্ছে নিউটন সেকেন্ড। বলের একক নিউটন, টাইমের একক কি, সেকেন্ড। তাহলে এটার একক কি হবে, নিউটন সেকেন্ড। বুঝছি? তো এটাকে আমরা ডেলটি না লিখে এটাকে আমরা মাঝে মাঝে কি ধার, কিও লিখতে পারি, টিও লিখতে পারি। কি বুঝছি, বুঝে, টি ধারও বুঝতে পারি, ডেলটি ধারও বুঝতে পারি। তাহলে জে ইকুয়ালস টু কত, এফ ইনটু হচ্ছে টি, মানে বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে কি বলা হয়, বলের ঘাত বলা হয়। বুঝছি? আচ্ছা, তো এবার হচ্ছে আমরা দেখো বলের ঘাত আমরা বের করব, বলের ঘাত বের করার নিয়ম দেখব। তো বলের ঘাত কয়েক ভাবে বের করা যায়, তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। তা আমরা প্রথমে দেখব হচ্ছে দুই টাইপের বলের জন্য দেখব, যে ধ্রুব বলের জন্য, ধ্রুব বল, ঠিক আছে, ধ্রুব বলের জন্য হচ্ছে বলের ঘাত বের করা দেখব। তারপর হচ্ছে আমরা পরিবর্তনশীল বলের জন্য হচ্ছে বলের ঘাত বের করা দেখব। পরিবর্তনশীল বল, পরিবর্তনশীল বলের জন্য বলের ঘাত বের করা দেখব, ঠিক আছে। তো ধ্রুব বল কোনগুলো, ধ্রুব বল হচ্ছে যেই বলের মান ফিক্সড। পরিবর্তনশীল বল মানে যেই বলের মান সময়ের সাথে চেঞ্জ হচ্ছে। ফর এক্সাম্পল, আমি এই বস্তুটার উপরে বল প্রয়োগ করেই যাচ্ছি, প্রথমে 3 নিউটন দিলাম, এরপরে 5 নিউটন দিলাম, এরপর আবার 2 নিউটন বল দিচ্ছি। বুঝছি কিনা? তাহলে এই বলটা হচ্ছে পরিবর্তনশীল বল, সময় সাপেক্ষে যে বলের মান পরিবর্তন হচ্ছে। আর ধ্রুব বল হচ্ছে যেই বলের মান পরিবর্তন হচ্ছে না। তো ফর এক্সাম্পল, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার উপরে আমি হচ্ছে 10 নিউটন বল প্রয়োগ করলাম, এবং কত সময় ধরে প্রয়োগ করলাম, ফর এক্সাম্পল হচ্ছে আমি 2 সেকেন্ড ধরে প্রযুক্ত করলাম। তাহলে এখানে বলের ঘাত যে, এটার মান কত হবে, এটার মান হবে এই যে ফোর্স ইন্টু হচ্ছে কত, টি, মানে কত হবে 10 ইন্টু হচ্ছে 2 মানে কত, 20। একক কি হবে, নিউটন সেকেন্ড। বুঝছি কিনা? একক হচ্ছে নিউটন সেকেন্ড। বল ইন্টু বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। ওকে ফাইন। পরিবর্তনশীল বলের ক্ষেত্রে ফর এক্সাম্পল, আমাকে একটা বস্তু দিয়ে দিচ্ছে, যেই বস্তুর উপরে হচ্ছে আমি বল প্রযুক্ত করতেছি এবং কোনো ফিক্সড বল প্রযুক্ত করতেছি না, বলের মান বাড়াচ্ছি কমাচ্ছি চেঞ্জ করতেছি, ঠিক আছে। তো কত বল দিচ্ছি, ফর এক্সাম্পল একটা সময়ের ডাটা দিয়ে বলতেছি 3 নিউটন বল, মানে সময়ের ফাংশন আকারে লিখলাম।
যে টাইমের মান যখন 1 সেকেন্ড, প্রথম সেকেন্ডে আমি বল দিলাম কত 3 × 1 মানে 3 নিউটন। টাইমের মান যখন 2 সেকেন্ড, 3 দুগুণে 6 নিউটন বল দিচ্ছি। টাইমের মান যখন 3 সেকেন্ড, 9 নিউটন বল দিচ্ছি। বুঝছি কিনা? অর্থাৎ টাইমের রেসপেক্টে এটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। বুঝছি? তাহলে এই ক্ষেত্রে বলের ঘাতটা আমরা কিভাবে বের করব? এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। এই ক্ষেত্রে কি করতে হবে, তাহলে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে বলের ঘাত বের করতে হলে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে? তো ইন্টিগ্রেশন কি তোমরা করছো? ইন্টিগ্রেশনের ক্লাস আমি অনেক আগে দিয়ে রাখছি ভাইয়া, 2টা ক্লাস দিয়ে রাখছি অলরেডি। মানে অলরেডি 6 ইন্টিগ্রেশনের 70% শেষ আমি দিয়ে রাখছি, তোমরা দেখো নাই। ওইটার ক্লাস রেকর্ডিংও ভালো, মানে সাউন্ড টাউন্ডও ঠিকঠাক আছে। দুইটা এটা একদম লাস্ট চ্যাপ্টার দিয়ে শুরু করছি আমরা, কারণ আমার নিয়ম হচ্ছে এটা। ইন্টিগ্রেশন আমরা শুরু করছি 10F দিয়ে, 10F দিয়ে, A B C D E আছে, এগুলো করব। আগে কোনটা করছি, 10F করছি। 10F আমরা প্রায় 70% করে ফেলছি। তার কারণ আছে, 10F করলে 10 A B C এগুলো একেবারে ইজি হয়ে যাবে। ইজি মানে কি, এগুলো অটোমেটিক হয়ে যাবে, কি হয়ে যাবে, ওই জন্য আমরা 10F করছি। 10F এর অলরেডি আমাদের 70% শেষ, তোমরা দেখে নিতে পারো। মানে সেই 10F এর 70% শেষ মানে হচ্ছে ইন্টিগ্রেশনের 70% শেষ। হায়ার মেথে ইন্টিগ্রেশন কথা বলতেছি, কি বুঝছো? তো এখানে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তোমরা এই ক্লাসগুলো অবশ্যই করবা ভাইয়া, ঠিক আছে? তো এবার দেখো ইন্টিগ্রেশনটা আমরা করতেছি। দেখো তাহলে যে ইকুয়ালস আমরা কি লিখবো, ইন্টিগ্রেশন অফ f কে ইন্টিগ্রেট করব কার সাপেক্ষে, টাইমের সাপেক্ষে f কে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। টাইমের সাপেক্ষে f কে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। সাইজ অনেক ছোট বোর্ডের, কিছু করার নাই। এই যে আমি এখানে এরপর আর লিখবো কিভাবে, তা আমি দেখো এখানে কিছু অংশ মুছে দিচ্ছি, কিছু করার নাই। এই জিনিসগুলো হচ্ছে আমি মুছে দিচ্ছি। এই জিনিসগুলো মুছে দিয়ে আমি পরিবর্তনশীল বলের জন্য, এখানে ধ্রুবক বলের জন্য দেখাইছি, এবার হচ্ছে পরিবর্তনশীল বলের জন্য। দেখো পরিবর্তনশীল বলের জন্য হচ্ছে আমরা কিভাবে বের করব, তো এখানে এফ এর পরিচয় আমরা কিভাবে দিছি, 3t নিউটন। ঠিক আছে? তাহলে দেখো আমরা এই ক্ষেত্রে কি করব বলছি, ইন্টিগ্রেট করব বলছি। কাকে ইন্টিগ্রেট করব, এফ কে ইন্টিগ্রেট করব। কার রেসপেক্টে, টাইমের রেসপেক্ট। তো যার রেসপেক্টে ইন্টিগ্রেট করব ওইখানে তার কিসের লিমিট বসাবো, সময়ের লিমিটটা বসাবো। যেহেতু আমরা সময়ের রেসপেক্টে ইন্টিগ্রেট করতেছি, লিমিটটা কার বসাবো, সময়ের বসাবো। বুঝছি? তো আমি এখানে লিমিট বসাচ্ছি t1 থেকে হচ্ছে ti থেকে হচ্ছে টি কত পর্যন্ত, ফাইনাল পর্যন্ত, মানে টি ইনিশিয়াল থেকে টি ফাইনাল। ঠিক আছে কিনা? তো টি এর মান এখানে 0 থেকে কত পর্যন্ত বসাতে পারি আমরা, 3 পর্যন্ত। তাহলে এখানে আমি 0 বসাচ্ছি, আর এখানে আমি কত বসাচ্ছি, টিএফ এর জায়গায় 3 বসাচ্ছি। বুঝছি কিনা? মানে 0 থেকে 3 সেকেন্ড পর্যন্ত আমি ডাটাটা চাচ্ছি। বুঝছি কিনা? সময়ের মান 0 থেকে কত, 3 সেকেন্ড পর্যন্ত। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এই যে ইন্টিগ্রেট করি, এফ ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, দেখো এফ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে ডিপি বাই ডিটি। এফ ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, ডিপি বাই ডিটি লিখতে পারি। কেমনে লিখতে পারি এটা, আচ্ছা এখানে আমরা টি ইনিশিয়ালি লিখি, সময়ের একটা ফিক্স ভ্যালু না রেখে একটা হচ্ছে এইভাবে রাখি। ঠিক আছে? অথবা জিরোয় বসাতে পারি, কোনো প্রবলেম নাই। এখানে হচ্ছে ওইটা পরে দেখাবো। তাহলে এখানে আমরা কত, সময়ের মান 3 রাখলাম, যে 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে হচ্ছে আমরা ডাটাটা চাচ্ছি। ওকে? এবং এই এফ এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে কোনটা, এইটাকে 3t নিউটন। এফ মানে আমরা কত বলছি, এফ মানে আমরা বলছি 3t বলছি না? তাহলে এফ এর জায়গায় কত বসাইছি, 3t বসাইছি। এখানে 0 থেকে কত পর্যন্ত আছে, সময়ের মান 3 সেকেন্ডের মধ্যে ডাটাটা চাচ্ছি। বুঝছি? এফ এর পাশে কি বুঝি নাই, এই যে ডিটি তো আগে থেকে ছিল, এবং এফ এর জায়গায় কত বসাইছি আমরা, 3t বসাইছি। এফ এর জায়গায় কত বসাইছি আমরা, 3t। তাহলে দেখো 3টাকে আমরা বের করে ফেলছি। তোমরা ইন্টিগ্রেশন না বুঝলে এটা বুঝবা না, তারপরে একটু খেয়াল করো, ইন্টিগ্রেশন ক্লাসটা করে তারপর এটা দেখলে তখন অবশ্যই বুঝবা। তো ধ্রুবকের ইন্টিগ্রেশন হয় না, ওই জন্য আমরা কি করছি, ধ্রুবকটাকে বের করে ফেলছি। আর আছে এখানে কি টি, তো টি কে ইন্টিগ্রেট করলে টি এর সাপেক্ষে কত হবে, টি স্কোয়ার বাই কত হবে, টি স্কোয়ার বাই 2 হবে। তারপরে এই যে আমরা বক্স করে দিব, এরপরে লিমিটের কাজ করব। এখানে আপার লিমিট বসাবো, এখানে কি বসাবো, লোয়ার লিমিট বসাবো। তো এই নাম্বারটাকে বের করে ফেলতে হবে। তাহলে এটা কত হবে, 3/2। তারপরে এই চলকের জায়গায় একবার আপার লিমিট বসবে, এই চলকের জায়গায় এরপর একবার লোয়ার লিমিট বসবে। তাহলে 3 বসলে এখানে কত হবে, 3 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। 3 স্কোয়ার মানে কত, 9। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কত, 3 ইন্টু হচ্ছে 9 ডিভাইডেড বাই কত, 2। এটার আনসারটা কত আসে আমাকে বলো, যে 27/2। কি বলছি, বুঝে গেছে? 13.5 হচ্ছে আমার এখানে বলের ঘাতের মান। বুঝছি কিনা? অর্থাৎ আমাদেরকে ফোর্সকে টাইমের সাপেক্ষে ইন্টিগ্রেট করে এই বলের ঘাতটা বের করতে হবে। এবং লিমিট কার বসবে, লিমিট বসবে হচ্ছে টাইমের লিমিট বসবে, কারণ টাইমের সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি। তাহলে বলটা যদি পরিবর্তনশীল হয় তাহলে ইন্টিগ্রেশনের মাধ্যমে বলের ঘাতটা বের করতে হবে। বলটা যদি ধ্রুবক বল হয় তাহলে আমরা এইভাবে হচ্ছে বের করবো। বুঝছি কিনা? আচ্ছা, ইন্টিগ্রেশন সহজ জিনিস, খুবই সহজ জিনিস। তোমরা ইন্টিগ্রেশন ক্লাসটা করলে বুঝতে পারবে। বুঝছি? ইন্টিগ্রেশন খুবই সহজ।
সো এবার আমরা দেখলাম যে বলের ঘাত এই ধ্রুবক বল হলে আর পরিবর্তনশীল বল হলে কিভাবে বের করতে হবে। এবার আমরা আরেকটা জিনিস জানবো যে দেখো বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। বলের ঘাত মানে কি? বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। এইটাও আমরা দেখে ফেলি যে ভরবেগের পরিবর্তন তো আমরা জানি আলাদা জিনিস, আর বলের ঘাত এই দুইটাকে সেম বলা হচ্ছে। বলের ঘাত যে জিনিস, ভরবেগের পরিবর্তনও কি একই জিনিস। কিভাবে সেটা আমরা দেখব, ঠিক আছে? দুটোটা বলের জন্য দেখব। আমরা হচ্ছে ধ্রুবক বলের জন্য দেখব, ধ্রুব বলের জন্য দেখব, পরিবর্তনশীল বলের জন্য হচ্ছে এই সেম কথাটা প্রযোজ্য, ঠিক আছে? বলের ঘাত ইজ ইকুয়াল টু কি? ভরবেগের পরিবর্তন। তো কিভাবে দেখো বলের ঘাত আমরা জে ইজ ইকুয়াল টু কি জানি? জে ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা লিখছি হচ্ছে কত? এফ ইন্টু হচ্ছে টি। এফ মানে আমরা কি জানি? এফ মানে হচ্ছে এম এ, এম ইন্টু হচ্ছে টি। আর এ মানে আমরা কি জানি? এ মানে হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান, ভি টু মাইনাস ভি ওয়ান, ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই কত? টি, ঠিক আছে কিনা? সময়ের সাপেক্ষে ব্যাগের পরিবর্তনের হার, শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড বাই সময়, সেটাই তো ত্বরণ। ইনটু হচ্ছে কত? টি, টি টি কাটাকাটি যাচ্ছে, তাহলে আর কি থাকে? এম ভি টু মাইনাস কত? এম ভি ওয়ান, মানে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ ইজ ইকুয়াল টু কি আসছে? বলের ঘাত। তাহলে বলের ঘাত মানে কি? ভরবেগের পরিবর্তন, ঠিক আছে? বলটা ধ্রুবক বল হলে, পরিবর্তনশীল বলের জন্য সেম কথা, বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তন, পরিবর্তনশীল বলের জন্য সেম কথা। কিভাবে সেটা আমরা দেখি এবার। দেখো তাহলে বলটা যদি পরিবর্তনশীল হয় তখন আমাদেরকে কি করতে হবে? ইন্টিগ্রেট করতে হবে। কাকে? তখন সূত্র কি? এইটা। তখন সূত্র কি? তখন সূত্র হচ্ছে এইটা, জে ইজ ইকুয়াল টু হচ্ছে কত? ইন্টিগ্রেশন অফ এফ ডিটি, এবং লিমিট কার বসবে? টি ইনিশিয়াল থেকে টি ফাইনাল। বুঝছি? বুঝছি। বল পরিবর্তনশীল হলে বলের ঘাত বের করার সূত্র এটা, আর ধ্রুবক বল হলে সূত্র কোনটা? এফ ইন্টু টি, ঠিক আছে কিনা? তাহলে এই ক্ষেত্রেও হ্যাঁ টি এফ মানে সময়ের মান ফাইনাল। বুঝি নাই? হ্যাঁ, ইন্টিগ্রেশন সাইনটা কিছুটা পি এর মতো। কি বুঝতে বোঝা গেছে? এভাবে হবে। আচ্ছা, তাহলে এখানে এফ এর জায়গায় আমরা কি লিখতে পারি? দেখো এফ এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে ডিপি বাই ডিটি। এফ এর জায়গায় আমরা কি লিখতে পারি? ডিপি বাই ডিটি। কেমনে লিখছি এইটা? দেখো তোমরা যদি গত ক্লাসটা ঠিকঠাক মতো করে থাকো তাহলে অবশ্যই এটা বুঝবা। আমরা গত ক্লাসে বলছিলাম এই যে কোন একটা বস্তু, এই বস্তুটাতে এদিকে আরেকটা বস্তু আছে, ফর এক্সাম্পল এটা হচ্ছে M1 বস্তু, এটা M2 বস্তু। এই M1 বস্তুটা এই M2 কে একটা বল প্রযুক্ত করছে, যে বলের নাম F1। তাহলে এই F1 বলটা M2 এর জন্য বাহ্যিক বল নাকি অভ্যন্তরীণ বল? বাহ্যিক বল। তাহলে বাহ্যিক বলের জন্য M2 এর ভরবেগের পরিবর্তন হবে না? ডেফিনেটলি হবে। তাহলে M2 এর ভরবেগের পরিবর্তনটা কত? M2 এর ভরবেগের পরিবর্তন হচ্ছে আমরা লিখতে পারি dp2 ডিভাইড বাই কত? dt। এটা এটা কিসের সমানুপাতিক? বাহ্যিক বলের সমানুপাতিক। এবং আমরা এখানে k যেটা আসে ধ্রুবক, k এর মানটা কত বলছিলাম? 1। যদি সবগুলো SI এককে রাখি, k এর মানটা কত? 1। তাহলে আমরা লিখি কত? dp বাই dt ইজ ইকুয়াল টু কত? f। মানে ভরবেগের পরিবর্তন ইজ ইকুয়াল টু হচ্ছে বাহ্যিক বল, ঠিক আছে কিনা? এই তারপরে এই M2 টাও এটার উপরে কি করছে? একটা বল প্রযুক্ত করছে, যেটা হচ্ছে F2। তাহলে এই F2 মানে হবে M1 এর ভরবেগের পরিবর্তন, মানে কত? dp1 বাই dt ইজ ইকুয়াল টু কত হবে? F2। বুঝছি কিনা? ইজ ইকুয়াল টু কত হবে? F2। বুঝছি? অর্থাৎ এই M2 টা এই M1 এর উপর কত বল প্রযুক্ত করছে? F2। তাহলে F2 ইজ ইকুয়াল টু কত হবে? এই M1 এর ভরবেগের পরিবর্তন, ঠিক আছে কিনা? এটা কি বুঝছি? নিউটনের দ্বিতীয় সূত্র আর কি। আর এই পুরোটাকে যখন সিস্টেম চিন্তা করি তখন F1 F2 কিসের? এই সিস্টেমের অভ্যন্তরীণ বল, ঠিক আছে কিনা? পুরোটাকে সিস্টেম চিন্তা করলে এই পুরোটার ভরবেগ কি থাকবে? চেঞ্জ হবে না। পুরোটার ভরবেগ কি হবে না? চেঞ্জ হবে না, কারণ এই পুরো সিস্টেমের উপরে কোনো বল প্রযুক্ত হয় না। কিন্তু এদের ভেতরের গুলোর উপর তো ইন্ডিভিজুয়ালি বল প্রযুক্ত হয়েছে, তাহলে ওদের ভেতরের ভরবেগের পরিবর্তন হবে, কিন্তু ওভারঅল ভরবেগটা কি থাকবে? সেম থাকবে, যদি পুরো সিস্টেমের উপরে বল প্রযুক্ত করা না হয়। বুঝছি কিনা? অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে M2 এর উপরে F1 বল প্রযুক্ত হয়েছে, যার কারণে M2 এর ভরবেগের পরিবর্তন কত? এত, যেটা কিসের সমান? সে যত বল পাইছে সেটার সমান। M1 এর উপর যত বল প্রযুক্ত হয়েছে সেটা কিসের সমান? M1 এর ভরবেগের পরিবর্তনের সমান। বুঝছি কিনা? তাহলে আমরা এই dp বাই dt মানে ভরবেগ, এই F এর জায়গায় তাহলে কি লিখতে পারবো? dp বাই dt। বুঝছি কিনা? বুঝছি। তাহলে এবার খেয়াল করে এই dt dt কাটাকাটি যাচ্ছে, এই dt dt কি হবে? কাটাকাটি যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে, দেখো এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে, দেখো এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে শুধু আর কি থাকতেছে? ডিপি ডিপি কাটাকাটি গেলে আর কত থাকে? শুধু ডিপি থাকবে না? ডিপি থাকবে, আর এখানে কিছু নাই মানে কত আছে? 1 আছে। তো দেখো চলক চেঞ্জ হয়ে গেছে, এখানে চলক ছিল টাইম মানে টি, আর এখানে চলক কে এখন? পি। এখানে হচ্ছে চলক কি? পি। তাহলে আমার লিমিটও কি করতে হবে? চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে লিমিট পি আই থেকে কি লিখতেছি? পি এফ। অর্থাৎ এখানে যেহেতু চলক এখন কি? পি,
তাহলে এখানে লিমিটও কার বসাতে হবে, পি এর বসাতে হবে, পি আই থেকে পি ফাইনাল পর্যন্ত, বুঝছি। আর 1 কে যদি পি এর সাপেক্ষে ইন্ডিকেট করি, 1 কে যদি এক্স এর সাপেক্ষে ইন্ডিকেট করি এক্স পাওয়া যায়, 1 কে যদি টি এর সাপেক্ষে ইন্ডিকেট করি টি পাওয়া যায়, 1 কে যদি পি এর সাপেক্ষে ইন্ডিকেট করি তাহলে কি পাওয়া যাবে, পি পাওয়া যাবে। তাহলে এখানে কত পাওয়া যাবে, পি। এবং পি কে কি করে দিব, বক্স করে দিব, বক্স করে দিয়ে উপরে কি বসবে, আপার লিমিট বসবে, নিচে কি বসবে, লোয়ার লিমিট বসবে। তারপরে এই চলকের জায়গায় একবার আপার লিমিটটা বসবে মানে কত, পি এফ, চলকের জায়গায় একবার লোয়ার লিমিটটা বসবে মানে কত, পি আই। তাহলে দেখো এই যে ফাইনাল ভরবেগ মাইনাস ইনিশিয়াল ভরবেগ, যেটা বলছি আমরা যে বলের ঘাত ইকুয়াল টু কি, ভরবেগের পরিবর্তন। এই যে ফাইনাল ভরবেগ মাইনাস ইনিশিয়াল ভরবেগ, ভরবেগের পরিবর্তন না এটা, মানে কি ডেল পি। তাহলে দেখো বলটা পরিবর্তনশীল হলো, বলের ঘাত ইজ ইকুয়াল টু কি, ভরবেগের পরিবর্তন। বলটা ধ্রুবক বল হলো, বলের ঘাত ইজ ইকুয়াল টু আমরা কি পাইছি, ভরবেগের পরিবর্তন ডেল পি পাইছি, বুঝছি কিনা। তাহলে বলের ঘাত ইজ ইকুয়াল টু কি আমরা জানি, ভরবেগের পরিবর্তন, বুঝছি কিনা। কোনটা ভাইয়া, এটা ভেক্টর রাশি, কারণ পি তো ভেক্টর রাশি, বুঝছি কিনা, পি ভেক্টর রাশি, দ্যাটস ভেক্টর সাইন দিছি, বুঝছি এই জিনিসটা, এই টপিকস আমরা বুঝছি। ওকে, তাহলে এবার এই টপিকসটা বোঝার পরে বলের ঘাতের উপরে আরেকটা টপিকস আমাদের বাকি আছে, সেটা হচ্ছে দেখো, এইটা বোঝার পরে বলের ঘাতের উপরে আমাদের আরো একটা টপিকস বোঝার বাকি আছে, সেটা হচ্ছে দেখো দেখো ভাইয়া, দেখো 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 দেখো, বলের ঘাত বের করা মানে হচ্ছে, বলের ঘাত, ঠিক আছে, বের করা, বলের ঘাত, বলের ঘাত বের করা মানে হচ্ছে দেখো বল, বল এবং সময়, বল এবং সময় এর লেখচিত্র হতে, বল এবং সময়ের কি হতে, লেখচিত্র হতে ক্ষেত্রফল বের করা, কি বের করা, ক্ষেত্রফল বের করা। অর্থাৎ আমি যদি বল এবং সময়ের লেখচিত্র হতে ক্ষেত্রফলটা বের করি, ওই ক্ষেত্রফলটাও আমার কিসের আনসার দিবে, বলের ঘাতের আনসার দিবে, বুঝছি না। তাহলে বলের ঘাত আমরা দেখছি যে ধ্রুবক বলের জন্য কিভাবে বের করতে হবে, এই তারপর হচ্ছে পরিবর্তনশীল বলের জন্য কিভাবে বের করতে হবে আমরা ইন্টিগ্রেট করে বের করছি। আবার আরেকভাবে বের করা দেখছি, সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন দিয়ে, ভরবেগের পরিবর্তন মানেও বলের ঘাত। এবার আমরা আরেকভাবে বের করা দেখতেছি যে বল এবং সময়ের যে লেখচিত্র, ওই লেখচিত্র থেকে যদি ক্ষেত্রফল বের করি সেক্ষেত্রেও কি বের হবে, বলের ঘাতটা বের হবে, বুঝছি কিনা, সেক্ষেত্রেও বলের ঘাত বের হবে, এবং সেটা ধ্রুবক বলের জন্য পরিবর্তনশীল বলের জন্য সেম কথা, বুঝছি। তো এবার আমরা সেটা দেখবো। সো প্রথমে আমরা দেখি যে ধ্রুব বলের জন্য, ধ্রুব বলের জন্য ফর এক্সাম্পল কোন একটা বস্তুর উপরে আমি 3 নিউটন বল প্রযুক্ত করছি, কত সময় ধরে, 2 সেকেন্ড ধরে, 2 সেকেন্ড ধরে। তাহলে আমি যদি এটার কার্ভটা দেখতে চাই, মানে এটা লেখচিত্রটা দেখতে চাই, এই পাশে হচ্ছে আমি টাইমকে রাখছি, এই পাশে কাকে রাখছি, এফ কে রাখছি, এক্স অক্ষ বরাবর টাইমকে, ওয়াই অক্ষ বরাবর এফ কে রাখছি, ঠিক আছে। তাহলে দেখো টাইমের মান শুরু হচ্ছে কত থেকে, ফর এক্সাম্পল টাইমের মান এই যে 2 সেকেন্ড, তো শুরুতে টাইমের মান কত ছিল, 0 ছিল, এরপর 1 সেকেন্ড, এরপরে কত, 2 সেকেন্ড। তাহলে এটা ধ্রুবক বল, মানে সময়ের সাথে বল কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। তাহলে 1 সেকেন্ড যখন ছিল তখন বলের মান কত ছিল, 3 নিউটন ছিল। এই যে 0 নিউটন, 0 টাইমের মান যখন 0 ছিল তখনও বলের মান কত, 3 নিউটন। 1 সেকেন্ড যখন ছিল তখনও 3 নিউটন, 2 সেকেন্ড যখন তখনও কত, 3 নিউটন। তাহলে এই যে ক্ষেত্রফলটা তৈরি হচ্ছে, এটা একটা আয়তক্ষেত্র না, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে প্রস্থ হচ্ছে কত, 3, আর দৈর্ঘ্য হচ্ছে কত তার 2, তাহলে কত হবে 6। এই 6টাই হচ্ছে কি তার বলের ঘাত, বল ইন্টু সরণ গুণ করলেই তো বলের ঘাত বের হয়, ঠিক আছে কিনা, কোনো সমস্যা। এবার পরিবর্তনশীল বলের ক্ষেত্রে দেখি, যেমন আমরা একটা ডাটা নিচ্ছি, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 3t নিউটন, ঠিক আছে। এইটার গ্রাফটা যদি আমরা দেখি, যে এই পাশে হচ্ছে টাইমকে রাখলাম আর এই পাশে এফ কে রাখলাম, তাহলে 3t নিউটন এটা কি বোঝাচ্ছে, যে দেখো টাইমের মান যখন 0, এফ এর মানও কত তখন 0, ঠিক আছে, এইখান থেকে। তারপর টাইমের মান যখন 1 সেকেন্ড, টাইমের মান যখন 2 সেকেন্ড, ফর এক্সাম্পল 3 সেকেন্ড পর্যন্ত ডাটা নিচ্ছি, 3 সেকেন্ড, তাহলে টাইমের মান যখন 1 সেকেন্ড, এখানে 1 বসলে এফ এর মান কত আসে, 3, তাহলে তখন ফোর্স হচ্ছে কত, 3 নিউটন। টাইম, তাহলে বিন্দুটা কোথায়, এই জায়গায়। টাইমের মান যখন 2, তাহলে ফোর্সের মান কখন কত, 6, তাহলে বিন্দুটা কোথায় দেখো, বিন্দুটা হচ্ছে এই জায়গায়। টাইমের মান যখন 3, 3 তিরিকা কত হবে, 9, তাহলে বিন্দুটা কোথায় পাবো, এই জায়গায় পাবো। তাহলে দেখো এই যে ক্ষেত্রফলটা তৈরি হচ্ছে এখানে, এটা কেমন, ত্রিভুজ, ত্রিভুজ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, ভূমি কত এখানে 3, উচ্চতা কত এখানে দেখো, এই উচ্চতাটা কত 9, তাহলে কত পাচ্ছি আমরা, 3 নং 27, 27/2 মানে কত আসবে, 13.5, ঠিক আছে কিনা, 13.5 ইন্টিগ্রেশনের মাধ্যমে যেটা আমরা বের করছি, ঠিক আছে কিনা, ক্ষেত্রফল দিয়েও আমরা করলাম, বুঝছি। তাহলে বলের ঘাত আমরা 3 ভাবে বের করতে পারি, সূত্র দিয়ে, ইন্টিগ্রেশনের মাধ্যমে, আরেকটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের মাধ্যমে, আরেকটা হচ্ছে ক্ষেত্রফলের কনসেপ্ট দিয়ে, বুঝছি।
তাহলে বলের ঘাতের টপিকসটা আমাদের শেষ হলো। এবার বলের ঘাতের পরে এবার আমরা দেখবো হচ্ছে দেখো বলের ঘাতের পরে এবার আমরা দেখবো হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা আমি আরেকবার একটু তোমাদেরকে দেখাই দিতে চাচ্ছি। ভরবেগের সংরক্ষণশীলতা, ভরবেগের সংরক্ষণশীলতা, ঠিক আছে, সংরক্ষণশীলতা। ওকে, তো এটা হচ্ছে অবশ্যই রৈখিক ভরবেগের। এটা কোন ভরবেগের কথা বলা হচ্ছে? রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতা। তো জিনিসটা কি দেখো, আমাদের এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। এটা আমি এর আগের ক্লাসে দেখাইছিলাম, আরেকবার একটু দেখা দিচ্ছি, একটু দেখে ফেলো। m1 ভরের বস্তু, m2 ভরের বস্তু। এটার ভ্যালোসিটি হচ্ছে ফর এক্সাম্পল 7 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, v2। আর এটার ভ্যালোসিটি হচ্ছে v1, এটা হচ্ছে কত, ফর এক্সাম্পল 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড। তাহলে এটার ভ্যালোসিটি যেহেতু বেশি, ও গিয়ে ধাক্কা দিবে ডেফিনেটলি, ঠিক আছে কিনা। এবং ওইটার ওজন হচ্ছে ফর এক্সাম্পল 3 কেজি, আর এটার ওজন হচ্ছে কত, 5 কেজি। তাহলে এটাকে গিয়ে ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার পরে সিচুয়েশনটা কি হবে, বল দুটো এরকম মিলিত হবে, তাই না, আগে মিলিত হবে। তাহলে এদের ভর কত, এখন টোটাল ভর এই পুরো সিস্টেমটার এখন টোটাল ভর কত, m1 যোগ m2। আর এই পুরো সিস্টেমটার টোটাল ব্যাগ কত, v। এটাকে আমরা কি বলি, মিলিত ব্যাগ বলি, ঠিক আছে কিনা। তো আমরা একটা এক্সাম্পল, তারপরে দেখো, তারপরে হচ্ছে বল দুইটা কি হয়ে গেছে, ফুটবল দুইটা আলাদা হয়ে গেছে। এটা এদিকেও যাইতে পারে, এদিকেও যাইতে পারে, যে কোনো একদিকেও দোনোজন যাবে, বুঝছি কিনা। হ্যাঁ, তাহলে এখানে দেখো ওর কত, ওর ভর হচ্ছে m1, আর ওর ভর কত, ভেক্টর নিয়ম চলে, ভেক্টর নিয়ম মেনে চলবে আর কি। তাহলে ওর ভর হচ্ছে m1, ওর ভর কত, m2। তাহলে m1 m2 তো চেঞ্জ হয় নাই। m1 এটা কত আছে, 3 কেজি আছে, আর এটা কত আছে, এটা 5 কেজি ধরছিলাম আমরা, এখনো 5 কেজি আছে, বুঝছি। ভ্যালোসিটি চেঞ্জ হবে সংঘর্ষের কারণে, কিসের চেঞ্জ হবে, ভ্যালোসিটি চেঞ্জ হবে। এটা হয়ে যাবে হচ্ছে দেখো v1 ছিল তো, তাহলে এটা এবার হয়ে যাবে কত, আমরা লিখতেছি v1 প্রাইম হয়ে যাবে, আর এটা হয়ে যাবে হচ্ছে v2 ছিল, v2 প্রাইম হয়ে যাবে, বুঝছি, চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি একটু ওর ভরবেগটা বের করি। ওর ভরবেগটা কত, 3 × 10 কত হবে, 30। ওর ভরবেগটা বের করি, 5 সাথে কত হবে, 35। তাহলে টোটাল ভরবেগটা আমরা কত পাচ্ছি, 65 কেজি ms ইনভার্স 1 সংঘর্ষের আগে টোটাল ভরবেগ। সংঘর্ষের পরে যখন সংঘর্ষ হচ্ছে তখন মিলিত ব্যাগটা কত, তাহলে m1 আর m2 হচ্ছে কত আমার, 5 এ 3 এ কত, 8। তোমরা একটু একটা কাজ করো তো, এই যে 65 কে 8 দ্বারা ভাগ করো তো কত আসে, একটু বলো তো ধুমধাম, আমাকে এক্সাক্ট আনসার বলো। 65 ভাগ 8, শাবাশ, কত, 8.125 এত ms ইনভার্স 1। তাহলে মিলিত ব্যাগটা কত হবে, 8.125, ঠিক আছে। তাহলে দেখো এই দুইটা গুণ করলে, আমাদের কত আসবে, 65 আসবে। 65 কেজি কত, ms ইনভার্স 1, বুঝছি কিনা। অর্থাৎ এখানেও ভরবেগটা কি আছে, সংরক্ষিত আছে, ক্লিয়ার। এবার এখানে আসি, এখানে ধরো এই 3 কেজি ভরের বস্তুটার ভ্যালোসিটি ছিল 10, এখন এই 10 থেকে এটার ভ্যালোসিটি হয়ে গেছে কত, ফর এক্সাম্পল 7 হয়ে গেছে। তাহলে আর এটার ভ্যালোসিটি ছিল হচ্ছে 7, এটা কত হয়ে গেছে, 10 হয়ে গেছে। তাহলে এখনো দেখো টোটাল ভরবেগ কত, এখানে 3 সাথে 21 হবে, আর এখানে কত হবে, 5 × 10 = 50। তাহলে আমরা যদি দেখি 60, আচ্ছা এখানে কত, এটা কত ছিল, এটা ফর এক্সাম্পল 3 সাথে 21 তো। তাহলে একটা কাজ করো তো, এই যে 65 থেকে 21 বিয়োগ করো, আমাকে আনসার বলো তো, 65 - 21 কত আসছে, 44 না, 44 কত আসছে, 44 আসছে, ঠিক আছে। তাহলে এটার 65 - 21 কত, 44 না, 44 কে 5 দ্বারা ভাগ করো, 44 কে 5 দ্বারা ভাগ করো, 8.8 ms ইনভার্স 1, ঠিক আছে। তাহলে এবার দেখো 3 সাথে ওর ভরবেগ কত, 3 সাথে 21, আর ওর ভরবেগ কত হবে, 5 × 8 = 40, আর 0.8 গুণ করলে কত আসছিল, 44 না। তাহলে 21 আর 44 মিলে কত হবে আমাদের, 65 কেজি ms ইনভার্স কত, 1। অর্থাৎ টোটাল ভরবেগটা কি আছে, সংরক্ষিত আছে, ভ্যালোসিটি চেঞ্জ হয়েছে। কি বুঝছি, বুঝা গেছে। যেটার ভ্যালোসিটি ছিল 10 সেটা চেঞ্জ হয়ে 7 হয়ে গেছে, যেটা 7 ছিল সেটা চেঞ্জ হয়ে কত হয়ে গেছে, 8.8 হয়ে গেছে। ভ্যালোসিটি চেঞ্জ হয়েছে কিন্তু টোটাল ভরবেগটা কি আছে, সেম আছে। ব্যাপারটা বুঝা গেছে। তাহলে এই একটা সিস্টেমের উপরে বাইরে থেকে বল প্রযুক্ত হচ্ছে না, দ্যাটস ওয়াই হচ্ছে তাদের ভরবেগ কি থাকবে, সংরক্ষিত থাকবে। ভরবেগটা কি থাকবে, সংরক্ষিত থাকবে। ওর নিজের ভরবেগ পরিবর্তন হবে, ওর নিজের ভরবেগ পরিবর্তন হবে। দেখো ওর ভরবেগ পরিবর্তন হয়েছে না, ওর ভরবেগ ছিল কত, 30, 30 থেকে কত হয়েছে, 21। ওর ভরবেগও পরিবর্তন হয়েছে, দেখো 35 থেকে কত হয়েছে, 44। ওদের নিজেদের ভরবেগে পরিবর্তন হয়েছে, কারণ ওদের নিজেদের উপরে এক্সটার্নাল ফোর্স, ওকে যেই ফোর্সটা দিছে সেটা ওর জন্য এক্সটার্নাল।
ও ওকে যে ফোর্সটা দিচ্ছে সেটা কি ওর জন্য এক্সটার্নাল, তাহলে ওদের নিজেদের ভরবেগের পরিবর্তন হয়েছে, কিন্তু টোটাল সিস্টেমের উপরে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হয়েছে হয় নাই, ওই জন্য টোটাল সিস্টেমের ভরবেগ কি আছে, সংরক্ষিত আছে। বুঝছি? তাহলে আমরা এখানে দেখলাম ভ্যালোসিটি চেঞ্জ হবে কিন্তু ভরবেগ সংরক্ষিত থাকবে। এবার আমরা দেখবো ভর চেঞ্জ হবে, ভর চেঞ্জ হবে ভরবেগ সংরক্ষিত থাকবে। ঠিক আছে, সেটার এক্সাম্পল দেখবো। কি চেঞ্জ হবে বলতেছি, ভর চেঞ্জ হবে। হ্যাঁ, বুঝি নাই। এই যে সূত্র, এই যে আমি যেটা লিখে দিছি এটাই তো সূত্র। এই যে m1 v1 প্রাইম ইজ যোগ m2 v2 প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে কত, m1 v1 যোগ m2 v2, এটাই সূত্র। কি মিলিত হবে, তুমি সূত্র লিখো, এই যে লিখো যে m1 ইনটু হচ্ছে কত v1 যোগ হচ্ছে কত হবে m2 v2 ইজ ইকুয়াল টু কত m1 যোগ কত m2 ইনটু কত হবে v, v হচ্ছে মিলিত বেগ। বুঝছি কিনা? যেটা আমি ম্যাথ দিয়ে করে দিছি ওইটাই সূত্র। কি বুঝতে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এবার আমরা কি দেখবো বলছি, এবার আমরা দেখবো বলছি হচ্ছে ভর চেঞ্জ হবে, ভর চেঞ্জ হবে কিন্তু ভরবেগটা কি থাকবে, সংরক্ষিত থাকবে। সো এটা কিভাবে হয় খেয়াল করো। ফর এক্সাম্পল হচ্ছে একটা ট্রাক, এটা হচ্ছে একটা ট্রাক, ঠিক আছে? তো এই ট্রাকটা হচ্ছে বালির ট্রাক, ঠিক আছে? এই ট্রাকটা বালির ট্রাক, এই জায়গায় বালি আছে। তো এই ট্রাকটার ভর হচ্ছে 1000 কেজি। কত কেজি? 1000 কেজি মাত্র। এমনি ট্রাকের ভর কত হয়? আরো বেশি হয়। ট্রাকের ভর এমনি কত হয়? কত হয় ট্রাকের ভর? কত হয়? 1000 তো অনেক বলছি আমি। আচ্ছা যাই হোক, দেখো তাহলে এই 1000 কেজি ভরের যে ট্রাক, এখানে যে বালিটা আছে এই বালির ভর হচ্ছে ফর এক্সাম্পল কত কেজি, 30 কেজি, ঠিক আছে? তো এই গাড়িটার ভ্যালোসিটি, গাড়িটা সুন্দর মতো চলে যাচ্ছে, কত ব্যাগে যাচ্ছে গাড়িটা, 10 মিটার পার সেকেন্ড ব্যাগে যাচ্ছে। সুন্দর মতো গাড়িটা 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলে যাচ্ছে। বুঝছি? তাহলে টোটাল ভরবেগটা কত, টোটাল ভরবেগ হচ্ছে 1000 ইন্টু 30 হচ্ছে টোটাল ভর, মানে কত 1030, আর ব্যাগ কত তার 10, ব্যাগ কত তার 10, তাহলে কত হবে এত কেজি এমএস ইনভার্স 1 হচ্ছে তার টোটাল ভরবেগ। এখন বুঝছি কিনা? এবার যাওয়ার সময় ট্রাকের এদিকে হচ্ছে ফোঁটা হয়ে গেছে কোন একদিকে, তো ফোঁটা হয়ে যাওয়ার কারণে এই বালিগুলো সবগুলো পড়ে গেছে, বালিগুলো সবগুলা পড়ে গেছে। তাহলে দেখো ট্রাকটার যেই ইঞ্জিন দিয়ে যে ফোর্সটা দিচ্ছিল ওই অতটুকু ফোর্স, বাড়তি ফোর্স দিচ্ছে না। কি বলতে বোঝাইছে? ওই অতটুকু ভ্যালোসিটি, অতটুকু ফোর্সই দিচ্ছে, বাড়তি ফোর্স দিচ্ছে না, কিন্তু এটার ভ্যালোসিটি অটোমেটিক বেড়ে যাবে। যখন ভর কমে গেছে, ভর যখন কমে গেছে এটার ভ্যালোসিটি অটোমেটিক বেড়ে যাবে, কারণ ভরবেগ কত রাখতে হবে, এইটা রাখতে হবে। ব্যাপারটা বোঝা গেছে? ভর কমে যাচ্ছে, এই যে বালিগুলো পড়ে গেছে, তাহলে এটার ভর এখন কত, যেটা 1030 কেজি ভর ছিল, পুরো সিস্টেমের ভর ছিল 1030 কেজি, এখন এটার ভর কত, শুধুমাত্র 1000 কেজি। ভরবেগ কত হইতে হবে, ভরবেগ এতটুকুই থাকবে, 10000 কত 300ই থাকবে, 10300ই থাকবে। তাহলে ওর ভ্যালোসিটি এখন বেড়ে কত হবে, 10 থেকে বেড়ে কত হবে, 10300 কে তোমরা 1000 দ্বারা ভাগ করলে কত আসবে, করো তো, ভাগ করো তো, 10300 কে 1000 দ্বারা ভাগ করো, কত আসছে? হ্যাঁ 10.3, কত আসবে দেখো, 10.3, 10 দেখো ভাইয়া 10.3 এমএস ইনভার্স 1, অর্থাৎ এটার ভ্যালোসিটি বেড়ে কত হয়েছে, আচ্ছা আসো, এটার ভ্যালোসিটি বেড়ে কত হয়েছে, 10.3 হয়েছে। কি বুঝতে বুঝেছে? টোটাল ভরবেগটা কি আছে, টোটাল ভরবেগটা কি আছে, সংরক্ষিত আছে। আমার কথাটা বুঝছো? যে ভর চেঞ্জ হয়ে যাওয়ার পরও ভরবেগটা কি থাকবে, সংরক্ষিত থাকবে, কারণ ব্যাগ বেড়ে যাবে, ভর কমে গেলে ব্যাগ বেড়ে যাবে। বুঝছি? আচ্ছা, এবার এই জিনিসটা যদি আমরা বুঝি, এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখবো। সো দেখো এবার আমরা একটা এক্সাম্পল দেখি, সেই এক্সাম্পলটা হচ্ছে এইরকম একটা নৌকার এক্সাম্পল। তো ফর এক্সাম্পল একটু খেয়াল করো, নৌকাটা একটু সুন্দর করে আঁকি। দেখো আমি অবশ্য ছোটকালে এই তোমার ভালো আঁকতে পারতাম, দৃশ্য ভালোই আঁকতে পারতাম, এখন হচ্ছে হয়ে গেছে আর কি। দেখো তাহলে এই হচ্ছে আমার নৌকা, ঠিক আছে? এই হচ্ছে আমার নৌকা। এই নৌকার মধ্যে ফর এক্সাম্পল হচ্ছে কাকে বলিকা বাকরা বানাবো, ওহিদকে বানাই, ঠিক আছে? ওহিদ ধরো বিয়ে করছে, বিয়ে করে হচ্ছে ওর বউকে নিয়ে হানিমুনে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই যে মাহিম হচ্ছে বিয়ে করছে, বিয়ে করে হচ্ছে হানিমুনে যাচ্ছে, ঠিক আছে? তো হানিমুনে, বউর সাথে হানিমুনে যাচ্ছে, তোর বউ বললো যে আমরা জার্নি বাই বোট করব। কি করব? জার্নি বাই বোট করবো, ঠিক আছে? এইখানে হচ্ছে মাঝি, এটা হচ্ছে মাঝি, ঠিক আছে? এটা হচ্ছে মাঝি। তো মাঝি সহ এই পুরো নৌকাটার ভর হচ্ছে ফর এক্সাম্পল কত ধরবো, 70 কেজি।
100 কেজি ধরি, ঠিক আছে, মাঝি সহ পুরো নৌকার ভর কত ধরছি আমরা? 100 কেজি। তো এখানে দেখো মাহিম উঠছে, মাহি হচ্ছে এই জায়গায় দাঁড়াইছে, আর ইয়ে কোথায়, মাহিমের ওয়াইফ কোথায়, এই জায়গায় দাঁড়াইছে। কি বলছে, বোঝা গেছে? তো নৌকাটা চলতেছে সুন্দর মতো চলতেছে। মাহিমের ওয়াইফ বলছে মাহিমকে যে আমাকে ছবি তুলে দাও। নৌকা চলন্ত অবস্থায় আছে, ছবি তুলে দিতে বলছে, মাহিম ছবি তুলে দিছে, কিন্তু ছবিগুলো সুন্দর হয় নাই, যার কারণে হচ্ছে ওর ওয়াইফ কি করতেছে, ওর সাথে ঝগড়া করছে, ঝগড়া শুরু করছে, ঠিক আছে, আমি উদ্দীপক দিচ্ছি আর কি, ঠিক আছে। তো মাহিমের ওয়াইফ কি করছে, মাহিমের ওয়াইফ হচ্ছে মাহিমের সাথে ঝগড়া শুরু করছে, ছবিগুলো ভালো তুলে দেয় না এই জন্য, ঠিক আছে। এই বেচারা বলতেছে বিয়ে করে হানিমুনে আসলাম, এখানেও হচ্ছে আমার সাথে ঝগড়া শুরু করে দিছে, ঠিক আছে। তো এখানে দেখো ওদের ঝগড়া দেখে মাঝি হচ্ছে নৌকা থামাই ফেলছে, ঠিক আছে, ওদের ঝগড়া দেখে মাঝি কি করছে, নৌকা থামাই ফেলছে। এখন এই যে দেখো মাহিমের ভর হচ্ছে, মাহিমের ভরটা লিখে দেই, মাহিমের ভর হচ্ছে কত, মাহিমের ভর হচ্ছে 60 কেজি, ঠিক আছে, আর মাহিমের ওয়াইফের ভর হচ্ছে 30 কেজি। কত কেজি? আচ্ছা 40 কেজি, 40 কেজি, 40 কেজি, 40 কেজি। তাহলে এটা হচ্ছে কত আমার, এটা হচ্ছে M2, মাহিমের ভর M1 সেটা কত 60 কেজি, আর ওর ওয়াইফের ভর কত 40 কেজি, মাঝি সহ নৌকার ভর এটাকে আমি কি নাম দিচ্ছি, M3, সেটা কত 100 কেজি, মাঝি সহ নৌকার ভর কত কেজি, 100 কেজি। এখন ওর ওয়াইফ ও হচ্ছে ঝগড়া করতেছে যে ছবি ভালো মতো তুলে দিতে পারো নাই, এবং সে একটা পর্যায়ে বলতেছে যে আমি সুসাইড করবো, আমি লাভ দিব, ঠিক আছে, আমি লাভ দিব। তো এখন মাহিমও ইমোশনাল হয়ে গেছে, ও বলতেছে তুমি লাভ দিলে আমিও লাভ দিব, কি বলছি বোঝা গেছে? তাহলে দেখো, এই যে মাহিম, এই যে এখন মাঝি চিন্তা করতেছে যে দুইজনে যদি লাভ দেয় তাহলে আমাকে ভাড়াটা কে দিবে, ঠিক আছে। মাঝি কি চিন্তা করতেছে, দুইজনই লাভ দিলে ভাড়াটা কে দিবে, তাহলে মাঝি মাথার মধ্যে চিন্তা করে রাখলো যে দুইজন লাভ দেখ কোনো সমস্যা নাই, আমি একজনকে বাঁচাবো। তো যাকে বাঁচাবো, না কাকে বাঁচাবো আমি নিজেও জানি না, যাকে বাঁচাবো তার থেকে ভাড়াটা নিব, ঠিক আছে। এটা হচ্ছে মাঝির চিন্তা ভাবনা, সে যখন এদের ঝগড়া দেখে বুঝে গেছে যে এরা লাভ দিবে সত্যি সত্যি, যে হচ্ছে যা একজনকে বাঁচাবো, যাকে বাঁচাবো তার থেকে কি নিব, ভাড়াটা নিব, ঠিক আছে। তো মাঝি ঠিক করলো কাকে বাঁচাবো, মাঝি ঠিক করলো যে ওই দুইজন লাভ দেওয়ার পর নৌকাটা যেদিকে যাবে তাকেই বাঁচাবো, ওইদিকে যে ওইদিকে যে পড়বে তাকে আমরা কি করব, তাকে মাঝি বাঁচাবে। দেখো খেয়াল করো ভাইয়া, মাঝি কি ঠিক করছে, মাঝি একজনকে বাঁচাবে, খেয়াল করো, মাঝি কাকে বাঁচাবে, একজনকে বাঁচাবে, কাকে বাঁচাবে, নৌকাটা যেদিকে গতিশীল হবে, দুইজন লাভ দেওয়ার পরে ফাইনালি নৌকাটা যদি এদিকে যায় তাহলে মাহিমকে বাঁচাবে, আর নৌকাটা যদি এদিকে যায় তাহলে মাহিমের ওয়াইফকে বাঁচাবে। বুঝছি কি বুঝি নাই? বোঝা গেছে? এটা হচ্ছে মাহিমের, এটা হচ্ছে মাঝির মাথায় চিন্তা হচ্ছে এটা। তাহলে এবার আমরা দেখি, তোমরা কথা বললে তো আর হবে না ভাই, পড়াচ্ছি এখানে কথা বলতেছো। দেখো তাহলে ওই যে ওর ভ্যালোসিটি কত, ওর ভ্যালোসিটি গাড়িটা যখন এই যে মাঝি যখন নৌকাটাকে থামাইছে ওর ভ্যালোসিটি কত, 0। মাঝি সহ নৌকার ভ্যালোসিটি কত, সেটাও কত, 0। তাহলে U1 ও 0, U3 0, ওর ভ্যালোসিটিও কত, U2 সেটাও কত, 0। বুঝছি কিনা? তাহলে এরপরে এই লাভ দিল হচ্ছে যে মাহিমের ওয়াইফ, সে লাভ দিল হচ্ছে কত ব্যাগে, সে লাভ দিল হচ্ছে V2 ব্যাগে, ফর এক্সাম্পল হচ্ছে -10 m/s1, আর ও লাভ দিল হচ্ছে 2 মিটার/সেকেন্ড ব্যাগে। তো দেখো আমি এখানে মাইনাস লিখছি কেন, কারণ একটা ডিরেকশনকে প্লাস ধরলে আরেকটা ডিরেকশনকে কি ধরতে হবে, মাইনাস ধরতে হবে। তাহলে ওইটাকে প্লাস ধরছি, ওই জন্য এটাকে মাইনাস ধরছি, বুঝছি কিনা? তাহলে ও লাভ দিল -10 m/s1 ব্যাগে, আর ও কত ব্যাগে লাভ দিছে, 2 মিটার/সেকেন্ড ব্যাগে লাভ দিছে। তাহলে এবার আমরা হিসাব করবো যে লাভ দেওয়ার পরে নৌকাটা কি এইদিকে যাবে নাকি নৌকাটা এইদিকে যাবে, বুঝা গেছে? নৌকাটা যেদিকে যাবে সেদিকে যে পড়ছে তাকেই কে বাঁচাবে, মাঝি বাঁচাবে, বুঝছে? তাহলে এবার আমরা এটা হিসাব করি। দেখো নৌকাটা ওরা লাভ দেওয়ার আগে, নৌকাটা যখন স্থির অবস্থায় ছিল তখন এই পুরো সিস্টেমের টোটাল ভরবেগ কত, দেখো মাহিমের ভর কত, M1, মাহিমের ব্যাগ কত, U1, মাহিমের ওয়াইফের ভর কত, M2, ঠিক আছে কিনা? তারপরে ওর আদিবেগ কত ছিল, U2, নৌকার ভরবেগ, নৌকার ব্যাগ কত ছিল, M3, নৌকার ভর কত ছিল, M3, ব্যাগ কত ছিল, U3, বুঝছি কিনা? ইজ ইকুয়াল টু কি হবে, অর্থাৎ পুরো সিস্টেমের ভর ব্যাগের সমষ্টি লিখছি, কখন, যখন স্থির অবস্থায় ছিল। লাভ দেওয়ার পরে দেখো ওর ভ্যালোসিটি কত, ওর ভর কত, ওর ভর হচ্ছে M1, ওর ভ্যালোসিটি কত আমার V1, বুঝছি কিনা? ওর ভ্যালোসিটি কত, M2, আর তোমার ভ্যালোসিটি, ওর ভর হচ্ছে কত, M2, ঠিক আছে কিনা? আর ভ্যালোসিটি কত হয়ে গেছে, V2, যোগ এবার নৌকা সহ মাঝির ভর কত, M3, ঠিক আছে?
আর নৌকা সহ মাঝিটা কোন দিকে যাবে সেটা হচ্ছে V3। ব্যাপারটা বোঝা গেছে? লাফ দেওয়ার পরে নৌকা সহ মাঝিটা যেদিকে যাবে সেটাই হচ্ছে কি V3। তাহলে M3 ইন্টু কত হবে V3, অর্থাৎ লাফ দেওয়ার আগে যখন নৌকাটা স্থির অবস্থায় ছিল টোটাল ভরবেগ হচ্ছে এটা, মাহিমের ভরবেগ, মাহিমের ওয়াইফের ভরবেগ, নৌকার ভরবেগ। বুঝছি? লাফ দেওয়ার পরে এটা হচ্ছে মাহিমের ভরবেগ, লাফ দেওয়ার পরে এটা হচ্ছে মাহিমের ওয়াইফের ভরবেগ, লাফ দেওয়ার পরে এটা হচ্ছে টোটাল নৌকার ভরবেগ। বুঝছি কিনা? মাঝি সহ নৌকার ভরবেগ। তাহলে এটা কত 0, এটাও কত 0, এটাও কত 0। কেন? কারণ U1 U2 U3 এগুলো 0, U1 U2 U3 এগুলো কত 0, ওই জন্য এটা 0। আর এইখানে আমরা পাচ্ছি দেখো M1 টা কত, M1 টা হচ্ছে আমার বলো, M1 টা হচ্ছে 60 কেজি, V1 টা কত 2, V1 টা 2, তারপরে M2 টা কত, M2 টা হচ্ছে 40, V2 টা কত -10, তারপরে M3 টা কত 100, V3 টা কত জানি না, ওইটাই বের করতে চাচ্ছি যে নৌকার ভেলোসিটি কত হবে লাফ দেওয়ার পরে এবং কোন দিকে হবে। বুঝছি কিনা? তাহলে আমরা হিসাব করে ফেলি, 60 দুগুণে কত 120, এটা কত হবে এখানে কত হবে 400 যোগ কত হবে 100 V3। তাহলে এখানে আমরা কত পাবো 280 না মাইনাস, ঠিক আছে কিনা? -280 ইজ ইকুয়াল টু কত -100 V3, -100 V3। বুঝছি কিনা? তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি করতেছি, ওইটা এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে আর কি, মাইনাস মাইনাস কাটাকাটি করলাম। তাহলে V3 টা কত আসে 280 ডিভাইড বাই কত হবে 100, তাহলে আমরা লিখতে পারি কত 2.8 মিটার পার সেকেন্ড। প্লাসে আসছে না আনসার? তো প্লাসে আসা আনসার মানে কি প্লাসের দিকে কে লাফ দিছে, প্লাসের দিকে লাফ দিছে। তাহলে নৌকাটা কোন দিকে গতিশীল হবে, নৌকাটা এদিকে গতিশীল হবে। মাঝি তাহলে কাকে বাঁচাবে, মাহিমকে বাঁচাবে, ওয়াইফকে। ঠিক আছে? ম্যান ইজ অলওয়েজ ম্যান, ঠিক আছে কিনা? ম্যান ইজ অলওয়েজ ম্যান উইল বি ম্যান। ঠিক আছে? এই যে মাঝিটা কাকে বাঁচাইছে, মাহিমকে বাঁচাইছে। ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে এই জিনিসটা আমরা বুঝছি কিনা? বুঝছি। আচ্ছা, তাহলে এবার এই জিনিসটা বুঝলে হচ্ছে আমি এটা মুছে দিচ্ছি।